গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। বইটির সত্ত্ব পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। প্রচণ্ড বৃষ্টি, এবড়ো খেবড়ো জঙ্গলি পথ, অন্ধকার রাত। জিপ ছুটে চলেছে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। সামনের পথ দুটো হেডলাইটের জোরালো আলোতেও একেবারে ঝাপসা। উইন্ডস্ক্রিনের ওয়াইপার দুটো বৃষ্টির তোড়ের সঙ্গে পাল্লা দিতে পারছিল না। ডক্টর দুবে রাঁচি ফিরছেন হুড্রু থেকে। জিপ এগিয়ে চলেছে। রাঁচি কখন পৌঁছানো যাবে তা জানা নেই। হঠাৎ জিপের হুডের ওপর কি যেন একটা পড়ল। গাছের ভাঙা ডালটাল নাকি, যেদিকটায় শব্দ হচ্ছে সেই হুডের দিকেই ডক্টর তাকালেন। জিনিসটা এগোচ্ছে চালবে, তবে কি কোনো ছোটখাটো প্রাণী গাছ থেকে গাড়ির চালে লাফিয়ে পড়েছে? পরক্ষণেই ড্রাইভার উধমের ভয়ার্ত আর্তনাদ। উইন্ডস্ক্রিনের দিকে তাকিয়েই শিউরে উঠেছেন ডক্টর। কি দেখছেন তিনি? দুঃস্বপ্ন। হাত, একখানা কাটা হাত, রক্ত মাংসের জীবন্ত। তার 5টা আঙুল মাকড়সার মতো কিলবিল করছে উইন্ডস্ক্রিনের উপর। এ কি সম্ভব? শুধু একখানা হাত, জ্যান্ত। ভূত নাকি অশরীরী? না না না, বিশ্বাস করি না আমি। তাহলে আমার কি বোধ বুদ্ধি সব লোপ পাচ্ছে নাকি? হাতটা হঠাৎ সক্রিয় হলো। ঘোলাটে চোখে শুধু দেখলেন ডক্টর এগোচ্ছে এসে উইন্ডস্ক্রিনের গা বেয়ে। তারপর স্পষ্ট দেখতে পেলেন শক্ত মুঠো এসে চেপে ধরেছে ওয়াইপার দুটোকে। মুহূর্তে সামনে পুরো ঝাপসা। গাড়ি ছিটকে গিয়ে কোথাও ধাক্কা মারল, মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো। তারপর সব অন্ধকার। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগিরই করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে এক বিশেষ গোয়েন্দা কাহিনী। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30শে অক্টোবর 1958 কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্য পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন প্রভৃতি পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তাঁর সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগু মামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। আজ তারই লেখা যোগু মামা সিরিজের প্রথম গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগু মামার রহস্য সমগ্র 1 এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদিয়া কিশোর ভারতী 1985-তে। শুরু হচ্ছে আজকের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের রচিত হাত। লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। 8 ঘন্টা হলো, ঘুম ভেঙে গেছে। পিকলুটা রোজকার মতো আগেই উঠে পড়েছে। এই দাদা, ওঠ না, আর কত ঘুমবি বলে বার কতক ঠেলাও মেরেছে। আমি কোনো সারা শব্দ করিনি দেখে নিরাশ হয়ে চলে গেছে বারান্দায়। ওখানে দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে আপন মনে গান গাইছে আর পা দিয়ে তাল ঠুকছে। লেপের ফাঁক দিয়ে ওর গান শুনছি।
ডিসেম্বরের গোড়াতেই এবারে ঠান্ডাটা পড়েছে জব্বর। তার উপরে গত 2 দিন ধরে আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাতে ঠান্ডার কনকনানি বেড়ে গেছে অনেকখানি। আজকের আকাশ নীল, ভোরের কমলা আলো খেলা করছে ঘরে। 1 সপ্তাহ হলো অ্যানুয়াল শেষ হয়েছে, সামনে বেশ কটা দিন টানা ছুটি। এই ছুটিটার জন্য সারাটা বছর হাপিত্তেশ করে বসে থাকি। লেখাপড়া নিয়ে বাবা মার টিকটিক নেই, স্কুলে হোম টাস্ক আর উইকলি টেস্টের চোখ রাঙানি নেই, যাকে বলে নির্ভেজাল অবসর। বেড়াও, খেলো, ঘুমো, আড্ডা দাও, কেউ কিচ্ছুটি বলবে না। প্রত্যেকবারই এই ছুটিটা হুস হুস করে পেরিয়ে যায়। কত কিছু ভেবে রাখি, এই করব সেই করব, এখানে যাব সেখানে যাব, শেষ পর্যন্ত করাই হয়ে ওঠে না। দাদা দাদা, শিগগিরই ওর, যোগু মামা এসেছে। পিকলুর ডাকে সুখ চিন্তা কেটে গেল। লেপ তুলে উঠে বসলাম। যোগমামা কেন? গত পরশুই তো ভারত সরকারের সিল করা খামে মামার চিঠি এসেছিল শিলং থেকে। মামা লিখেছিলেন, এখানে কনকনে ঠান্ডা, রাত্রিরে ফায়ার প্লেসের সামনে বসে চিঠি লিখছি। বিকেল 4টের পর হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে থাকা যায় না। কলকাতার সবচেয়ে প্রবল শীত এর কাছে শিশু, কিন্তু উপায় কি? গবেষণার কাজ, আর কাজটা এমন জটিল যে শীত ছাড়া করাও যাবে না। তো তোরা কেমন আছিস? পারলে সামনের মাসে একবার যাওয়ার চেষ্টা করব। বাঁ হাতে ঢাউস ট্রলি ব্যাগ ঠেলতে ঠেলতে ঢুকে পড়লেন যোগু মামা। আরে কই রে, কোথায় গেলি সব? আর আর বলিস না দিদি, ট্রেন 6 ঘন্টা লেট, ভোগান্তির একেবারে একশেষ। হ্যাঁ, ট্রেনে এলি কেন? প্লেনে আসতে কি হয়েছিল? আরে দূর, টিকিট পেলে তো। আরে দেশটার যা অবস্থা হয়েছে, সর্বত্র শুধু জাল আর জোচ্চুরি। ওই টানা 3-4 দিন এয়ারে কোনো টিকিট নেই, বুঝলি? গতকাল কি একটা সম্মেলন ছিল গুয়াহাটিতে, ভিআইপিরা সব ফিরছেন। আরে বাবা, সব ফুল। 2-4 দিন অপেক্ষা করে না হয় প্লেনেই আসতে? না রে, সে উপায় আর নেই। ঘরের সোফায় এলিয়ে পড়ে যোগু মামা বললেন, ব্যাপারটা হচ্ছে একটা টেলিগ্রাম, বুঝতে পারলি? তো সেই টেলিগ্রামটা পাওয়ার পরে আমার পক্ষে আর 1 মুহূর্ত দেরি করা সম্ভব হয়নি। সব কাগজপত্র যেমনকার তেমনি ফেলে রেখে চলে এসেছি। আর আজকেই রওনা হতে হবে রাঁচিতে। কি বলছিস রে যোগু? এই মাত্র এলি, আবার আজকেই চলে যাবি? চা নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে মা বললেন, হ্যাঁ রে দিদি, যেতেই হবে। কি বলছি তাহলে? বলছি সব চান করে নি, দাঁড়া। ওকে একটু ফ্রেশ হতে দাও। যোগু মামার চা শেষ করে তোয়ালে নিয়ে বাথরুমের দিকে গেলেন। আমরা কৌতূহলে ফুটছি, মামা এলেন, আবার আজই চলে যাবেন। কি ঘটল? এই ফাঁকে যোগু মামার পরিচয়টা দিয়ে রাখি। যে কয়েকজন ভারতীয় বৈজ্ঞানিকের নাম শুনে সারা দুনিয়ার বিজ্ঞানীরা মাথা নত করেন, ডক্টর জগবন্ধু মুখোপাধ্যায় তাদের মধ্যে শীর্ষস্থানীয়। সেটা যোগু মামার নামের পাশে 2 লাইন ধরে শোভা পাওয়া দেশি বিদেশি ডিগ্রিগুলোর জন্য নয়, বিজ্ঞানের যে কোনো শাখাতে তার অনায়াস পাণ্ডিত্য সবার কাছেই বিস্ময়কর। এই বছরের গোড়ার দিকে যোগু মামার সর্বশেষ আবিষ্কার কয়লার মধ্যে তেজস্ক্রিয়তার কথা ফলাও করে বেরিয়েছিল কাগজে। তারপরে সারা দেশ জুড়ে সে কি হইচই। মামা তখন কলকাতায়, আমাদের বাড়ি। দিনের পর দিন সাংবাদিক, দর্শনার্থী আর বিজ্ঞানীদের শুধু আসা আর যাওয়া। আমাদের বাড়িটা রাতারাতি যেন তীর্থস্থান হয়ে উঠেছিল। মামার জন্য তাই আমাদের গর্বের অন্ত নেই। তার আপনজন বলতে তো আমরাই, দিদি, জামাইবাবু আর 2 ভাগ্নে। বিয়ে থা করেননি, সারা বছর দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন এই রিসার্চ আর সেমিনারে। ফাঁক পেলেই আমাদের বাড়ি। মামা হাত মুখ চান টান সেরে বেরিয়ে এসেছেন, একটা সিগারেট ধরালেন। আমরা মামার দিকে তাকিয়ে বসে আছি। সিগারেটের লম্বা একটা টান দিয়ে মামা বুক পকেট থেকে বের করলেন
একটা লাল কাগজ এগিয়ে দিয়ে বললেন, এই নে, পড়। টেলিগ্রাম, শুধু লেখা, দুবে সিরিয়াস, কাম অ্যাট ওয়ান্স, রাঁচি PHQ। কি বুঝলি কিছু? আমার বিজ্ঞানী বন্ধু প্রাণশেখর দুবে, মনে আছে ওর কথা তোদের? হ্যাঁ, আরে সেই যে রে, গত বছর এখানে এসে তোদের সঙ্গে খুব মজা করেছিল। হ্যাঁ হ্যাঁ, দুবে আঙ্কেল দারুণ মানুষ। টেলিগ্রামে কি তার কথাই আছে? গম্ভীরভাবে মামা মাথা উপর নিচ করলেন, তারপরে বললেন, তো সেই প্রাণশেখর মাস দুয়েক ধরে রাঁচির কাছাকাছি জঙ্গলি এলাকার গাছপালার মাটি পাথরের উপর এক বিশেষ ধরনের পরীক্ষা চালাচ্ছিল। দিন 15 আগে ও শেষ চিঠি পাই শিলংয়ে। তাতেও লিখেছিল যে রিসার্চ খুব ভালো এগোচ্ছে, আর তারপরেই এই টেলিগ্রাম। কিছু আঁচ করতে পেরেছ মামা? না রে, মনটা তাই খুব অস্থির। কি হলো দুবের? সত্যিকারের একজন বিজ্ঞানী মানুষ। না না না, আচ্ছা এই জামাইবাবু, ওই রাঁচি হাতিয়া এক্সপ্রেসের টাইমটা জানেন? মনে হয় রাত 9:30 নাগাদ। তুমি আজই যাবে বলছো? কিন্তু রিজার্ভেশন। না না, তার ব্যবস্থা হয়ে যাবে। টেলিফোনটা ঠিক আছে তো? বাবা টেলিফোন কানে দিলেন। হ্যাঁ, আপাতত সচল। সাইড ব্যাগ খুলে ছোট্ট একটা ডায়েরি বের করলেন মামা। তারপরে বাবাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ওই কটা টিকিট দিতে বলি বলুন তো? মানে? না মানে বলছিলাম যে টুকলুর তো পরীক্ষা শেষ, তো ও যদি আমার সঙ্গে যায় আপনাদের আপত্তি আছে? আর ও তো এখন গ্রোয়িং ইয়ং ম্যান। কিরে টুকলু, তোর নিশ্চয়ই আপত্তি নেই? হ্যাঁ? আপত্তি? আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। মামার সঙ্গে জীবনে প্রথমবার বাইরে যাব। বাবা একটু ভাবলেন, তারপরে বললেন, যাক না, তুমি যখন রয়েছো, দেখি ওর মা আবার কি বলে। ঠিক জানতাম টিকলু বাগড়া দেবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই বিচ্ছুটা ছুটে গেছে রান্নাঘরে মায়ের কাছে। বায়না জুড়েছে, আমিও যাব। এই রে, হনুমানটার জন্য সবটাই না ভেস্তে যায়। মা হাত মুছতে মুছতে ঘরে ঢুকলেন। কি ব্যাপার? কি আবার কোথায় যাচ্ছে? বাবা সব বললেন। মা আমার দিকে তাকালেন। আমি তখন ধ্যানী বুদ্ধ। তারপর বললেন, দেখিস যোগু, টুকলুকে নিয়ে কিন্তু খুব সাবধান। দেখতে বড় সড়ো হলেও ও কিন্তু একেবারেই ছেলে মানুষ। বোঝো ব্যাপারটা। মায়ের কাছে কে ছেলে মানুষ নয়? টুকলু, আর দেরি করিস না, খুলে ফেল টিফিন ক্যারিয়ারটা খুলে ফেল। হাতের বইটা বন্ধ করলেন যোগু মামা। মহা বেরসিক লোক তো। মিনিট 10 হয়নি কার শেডের তল্লাট ছেড়ে সবে স্পিড নিয়েছে হাতিয়া এক্সপ্রেস। বাইরে অন্ধকারের বুকে আলোর ঝলকানি। হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে ভেতরে। জানলার ধারে বসে খুব উপভোগ করছিলাম। মনের মধ্যে একটা ছমছমে উত্তেজনা। हाँ खोका बाबू, चटपट खाना खा के सो जाओ। अब जानलाटा भी बंद कर दो, बड़ी ठंडी हवा आती है। খোকা বাবু! রাগে সর্বাঙ্গ জ্বলে গেল আমার। বক্তা ওধারের আপার বাড়তে অধিষ্ঠিত, গোলগাল চেহারার মধ্যবয়স্ক লোক, মাথায় প্রকাণ্ড টাক, গামছা দিয়ে বাড়তের ঝুলো ঝাড়তে ঝাড়তে হাসি মুখে তাকিয়ে আছেন। যাচ্ছেন কোথায়? रांची हमार ओखाने लकड़ीर व्यवसा, जंगल में ठिकादारी। ओल हाजारीबाग रोडेर जोकुन लकड़ीर दुकाने कृष्णकांत पासवान बोलने से चीने नेबे। आप? আমরা কলকাতার লোক, রাঁচি বেড়াতে যাচ্ছি।
আমার নাম জগবন্ধু মুখার্জি, আর এ হলো আমার ভাগ্নি অর্ণব, ক্লাস 10-এ পড়ছে। वाह वाह वाह, बहुत अच्छा। ये तो छोटो लड़का 10वीं में पढ़ते से। ছোটা ল্যারকা, আমার আপাত মস্তক জ্বলে গেল। 6 জনের এই কূপের একদিকের লোয়ার ও মিডল বার্থে আমি ও যোগু মামা, অন্যদিকের পাশোয়ানজির নিচের 2টি বার্থে এক দম্পতি, বয়স 30-এর আশেপাশে। ভদ্রলোক বললেন, ভাই, তুমি কোন স্কুলে পড়ছো? সেন্ট লরেন্স। বাহ, জানো আমিও সেন্ট লরেন্স থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছি ওই বছর 15 আগে। ও, আপনি কলকাতার লোক? না, এক সময় ছিলাম। স্কুল কলেজ সবই কলকাতায়, শ্বশুরবাড়িও কলকাতায়, সেখান থেকেই ফিরছি। তা এখন কি রাঁচিতে সেটেলড? তা বলতে পারেন। বছর 2 হলো বিজনেসের খাতিরে রাঁচিতেই থাকতে হচ্ছে। ভদ্রলোক স্টিল ফ্রেমের চশমাটা খুলে রুমাল দিয়ে মুছতে লাগলেন, বেশ হাই পাওয়ারের। তারপরে বললেন, আমার ওই সায়েন্টিফিক অ্যাপ্লায়েন্সের বিজনেস। আপনি কি করেন, বিজনেস না চাকরি? চাকরি, সরকারি চাকরি। আচ্ছা মিস্টার দারুকা, আপনার পুরো নামটা কাইন্ডলি বলবেন? পুরো নাম? চমকে উঠেছি। মামা ভদ্রলোকের পদবি জানলেন কোত্থেকে? ভদ্রলোকও বেশ ঘাবড়ে গেছেন। তোতো করে বললেন, মানে প্রবীর দারুকা। কিন্তু মানে এত চমকাবার কি আছে? আরে আপনার ব্রিফ কেস থেকে যে কার্ডটা ঝুলছে, ওই যে দেখুন, তাতে তো ছাপা রয়েছে পি দারুকা। তাই তো, খেয়াল করিনি। সত্যি মামা জিনিয়াস। শার্লক হোমস পড়েছেন? একবার এক ভদ্রলোক হোমসের কাছে সাহায্যের জন্য এসেছেন। তো ভদ্রলোককে হোমস কশ্মিনকালেও দেখেননি, কিন্তু ভদ্রলোক এসে ঢুকতে হোমস পটাপট বলতে শুরু করলেন ভদ্রলোকের ঠিকানা, ঠিকুজি, তার স্বভাব, এইসব। তো ভদ্রলোক তো তো পরে হোমস বুঝিয়ে বললেন যে ভদ্রলোক সম্পর্কে যা যা তিনি বলেছেন তার সব ক্লু বা চিহ্ন ভদ্রলোকের সঙ্গেই ছিল। আসলে সজাগ ইন্দ্রিয় আর বিশ্লেষণী ক্ষমতা থাকলে অনেক কিছু বলে দেওয়া যায়। বড় বড় জ্যোতিষীদেরও এই গুণটা থাকে। প্রবীরবাবুর চোখ বড় বড় হয়ে উঠেছে। স্যুটের পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। ইতিমধ্যে তার স্ত্রী আলতো টোকা দিলেন, শুয়ে পড়া সিগন্যাল। প্রবীরবাবু দাঁড়িয়ে হোল্ড অল খুলতে শুরু করলেন। এই কূপের 6 নম্বর যাত্রী এতক্ষণ কোনো কথা বলেনি। ভদ্রলোক সেই কখন থেকে ট্যাপ ট্যাপ করে যোগুমামার দিকে তাকিয়ে আছেন। ভদ্রলোকের বয়স 50-এর মধ্যে, মুখে দাড়ি গোফের জঙ্গল, পোশাক ধুতি এবং কোট। হঠাৎ উনি নিচে ঝুঁকে বলে উঠলেন, কিছু মনে করবেন না, আপনি কি বিজ্ঞানী জগবন্ধু মুখার্জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনবেন কি করে স্যার? ভদ্রলোক 2 হাত জোর করে মাথা দোলাতে থাকেন। নমস্কার নমস্কার, আমি আপনাকে ফটোতে দেখেছি, সামনাসামনি দেখার সৌভাগ্য হলো এই প্রথম। আমি স্যার নেহাত সাধারণ লোক, রেডিমেড জামা কাপড়ের একটা দোকান আছে রাঁচিতে। অধমের নাম স্যার অনন্ত কুমার সরকেল। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। আপনি তাহলে রাঁচিরই লোক, কেমন? হ্যাঁ স্যার, মা ভাইয়েরা অবশ্যই কলকাতায়, আমি এখানে একাই থাকি। কূপের বাকি সকলেও এখনো জেগে, শুধুই ভদ্রমহিলা ছাড়া। আমি নিশ্চিত আজ সারা রাতটা হয়তো জেগেই কাটাতে হবে। কারণটার কিছুই না, ভদ্রমহিলার নাকের গর্জন। এত অল্প বয়সী কোনো মহিলার এমন নাক ডাকা আগে কখনো শুনিনি। স্যার, আপনি কি কোনো নতুন আবিষ্কার করতে যাচ্ছেন? নানা সরকারি কাজ। তাড়াতাড়ি দায়সারা উত্তর দিয়ে যোগুমামা বললেন, কে টুকলু বাবু, রাত কত হয়েছে দেখেছো? এক্ষুনি তো খেয়ে শুয়ে পড়তে হবে নাকি? নাও নাও, খাওয়া দাওয়া সব বার করো। লুচি, আলুর দম, সুজির পায়েসের টিফিন ক্যারিয়ারটা বোঝাই। মায়ের কোনো মাপ নেই, যা ঠেসে দিয়েছে। আমরা 2 জন কেন, 4টে তাগড়া জোয়ানও খালাস করে উঠতে পারবে কিনা সন্দেহ।
মামা ডাকলেন তিনজনকে। আসুন, একটু হাত লাগান, হেল্প করুন, আসুন। প্রবীরবাবুর মুখ বিকৃত করে পেটে হাত দিলেন। ঠিক বোঝা গেল না গন্ডগোল নাকি ভর্তি। কৃষ্ণকান্ত এবং অনন্তবাবু হাঁ হাঁ করে উঠলেন। তাঁদের খাওয়া হয়ে গেছে, পেট বিলকুল টাইট। মামাও নাছোড়বান্দা। মিনিট দেড়েক হ্যাঁচড়া হেঁচড়ির পরেই দুজনে দুদিক থেকে নেমে এলেন। শুনেছিলাম রাঁচির জলবায়ু খুব স্বাস্থ্যকর, তার প্রমাণ যে একেবারে শুরুতেই পাবো ভাবিনি। লজ্জাসংকট ঝেড়ে ফেলে পাশওয়ান আর সরখেল যেভাবে হুমড়ি খেয়ে পড়লেন প্লেটের ওপরে এবং তৎপরতার সঙ্গে সব কিছু উড়িয়ে দিলেন, তাতে রীতিমতো তাজ্জব হলাম। কৃষ্ণকান্ত না হয় বিহারি, কিন্তু অনন্ত সরখেল কে বলে বাঙালি পেটরোগা। ঘণ্টা দেড়েক ট্রেন লেট করে যখন রাঁচি স্টেশনে ঢুকলো, ঘড়িতে তখন 9টা বেজে গেছে। এর মধ্যে অবশ্য আমাদের দাঁত মাজা, বাথরুম, চা পর্ব সব শেষ। চারদিকে ঝকঝকে রোদ্দুর। প্ল্যাটফর্মে পা দিতেই স্যুট টাই পরা এক ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। হ্যালো ডক্টর মুখার্জি। আরে কি ব্যাপার, আপনি কবে এলেন? ভদ্রলোক জবাব না দিয়ে বললেন, গাড়ি বাইরে, আসুন। এই ইয়াং চ্যাম্পকে তো ঠিক। আমার ভাগ্নে অর্ণব ভট্টাচার্য, ক্লাস 10-এ পড়ে। ও তাই, ভেরি গুড। হ্যালো অর্ণব। ভদ্রলোক হেসে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমি সত্য সাধন পট্টনায়ক, তোমার মামার বন্ধু। এই সময় কুলির মাথায় মালপত্র চাপিয়ে কোত্থেকে এসে হাজির হলেন অনন্ত সরখেল। স্যার, একটা কথা বলবো? একদিন যদি স্যার সময় করে অধমের দোকানে পায়ের ধুলো দেন। আহা, এমন করে বলার কি আছে, সময় পেলে নিশ্চয়ই যাব। তা আপনার দোকানটা কোথায়? একদম মেন রোডের উপরই, হুড্রুজনা যাওয়া ট্যাক্সি অটোগুলো যেখানে দাঁড়িয়ে থাকে ওর কাছেই। হ্যাপি ড্রেসেস। আচ্ছা স্যার, নমস্কার। ঘুম ভাঙতে দেখলাম 5টা বেজে গেছে। শীতের ছোটবেলা, সূর্য ডুবে গেছে। বাইরের আকাশে রঙের শেষ হোলি খেলা চলেছে। ঘরের মধ্যে ঘনিয়ে এসছে অন্ধকার। বাইরে ঠান্ডা। যোগুমামা ওদিকে সোফায় হেলান দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছেন। দুপুরের খাওয়াটা বেশি হয়ে গিয়েছিল। হোটেল সম্রাট যথেষ্ট আরামপ্রদ, থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাই খুব ভালো। স্টেশন থেকে হোটেলে আসার সময় মামার সঙ্গে বিশেষ কথা হয়নি পট্টনায়কের। মামা 2-1 বার প্রাণশেখর দুবের প্রসঙ্গ জিজ্ঞাসা করেছিলেন। পট্টনায়ক শুধু সন্ধেবেলায় যাচ্ছি বলে চুপ করে গেছেন। মাথায় জল ও পেটে ভাত পড়তেই আমার চোখ ঘুমে জড়িয়ে এসেছিল। নরম বিছানায় কম্বল টেনে নেওয়ার আগের মুহূর্তে দেখেছিলাম মামা আজকের ইন্ডিয়ান এক্সপ্রেস খুলে ধরেছেন। ইতিমধ্যে মিস্টার পট্টনায়কের পরিচয় পেয়ে গেছি। সিবিআই এর দিল্লি হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসার। যোগুমামার সঙ্গে অনেক দিনের পরিচয়। অনেক জটিল রহস্য উদ্ঘাটনে পট্টনায়ককে হেল্প করেছেন মামা। কলিং বেল। দরজা খুলতেই হোটেলের বেয়ারা সেলাম ঢুকল। साहब, चाय न कॉफ़ी, स्नैक्स कुछ चाहिए? কফি, সাথ মে পাকোড়া বলে দিলাম। দরজা বন্ধ করে সবে বিছানায় এসেছি, আবার টুং টুং টুং। কি হলো? বলে দিলাম তো সবই। বিরক্তির সঙ্গে দরজা খুলেই আরে আসুন আসুন আসুন। পট্টনায়ক ও সঙ্গের ভদ্রলোক সামনের সোফায় বসলেন। ভদ্রলোকের হাতে একটা ব্রিফকেস। পট্টনায়ক বললেন, ডক্টর মুখার্জি, আলাপ করিয়ে দিই, ইনি হলেন আনন্দ পাণ্ডে, রাঁচির ডেপুটি পুলিশ কমিশনার। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করলেন পট্টনায়ক, এগিয়ে দিলেন মামার দিকে। তিনজনের হাতেই জ্বলন্ত সিগারেট। বেশ কয়েকবার জোরে জোরে টান দিলেন পট্টনায়ক।
তারপরে স্থির চোখে মামার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, পান্ডে, অযথা সময় নষ্ট করে লাভ কি? টেপ রেকর্ডার চালু করুন। কি ব্যাপার পট্টনায়ক সাহেব, আপনি দেখছি আমাকেও রহস্যে রাখছেন। আরে মুখেই বলুন না। শুনুন টেপটা, কিছুই বোঝাবার দরকার হবে না। পান্ডে ব্রিফকেস থেকে যন্ত্রটা বার করে ফেলেছেন। মিনিট খানেক খুটখাট করলেন, তারপরে বললেন, স্টার্ট করছি। তাকালাম পট্টনায়কের দিকে। অন্যদিকে মুখ ফিরিয়ে এক মনে সিগারেট টেনে চলেছেন। টেপ বেজে উঠল, ফ্যাসফেসে গলা, থেমে থেমে ইংরেজিতে বলছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এবড়ো খেবড়ো জঙ্গলি পথ, অন্ধকার রাত, আমার জিপ ছুটে চলেছে গভীর জঙ্গলের মধ্য দিয়ে। সামনের পথ দুটো হেডলাইটের জোরালো আলোতেও ঝাপসা হয়ে আছে। উইন্ডস্ক্রিনের ওয়াইপার দুটো বৃষ্টির দৌড়ের সঙ্গে পাল্লা দিতে পারছিল না। রাঁচি থেকে ফিরছিলাম, উঠো থেকে। এক মিনিট এটা এটা কার গলা? হ্যাঁ, কে কে বলছে? ডক্টর দুবে। দুবে মানে প্রাণশেখর দুবে? কিন্তু কোথায় সে? প্লিজ একটু শুনুন। আরে আমি পট্টনায়ক, একটু বুঝতে পারবেন। পান্ডেজি, স্টার্ট করুন। টেপ চলতে শুরু করলো। জিপ তখন এগিয়ে চলেছে। কখন যে রাঁচি পৌঁছবো জানি না। আমারই জন্য এত রাত হয়ে গেল। হঠাৎ জিপের ফুটের উপর কি একটা পড়লো, গাছের ভাঙা ডাল না, শব্দ হচ্ছে যে। চমকে তাকালাম ফুটের দিকে। জিনিসটা এগোচ্ছে চলবে। তবে কি কোনো ছোটখাটো প্রাণী গাছ থেকে গাড়ি চালে লাফিয়ে পড়েছে? পরক্ষণে উধমের ভয়ার্ত আর্তনাদ, সাপ ক্যা হ্যায়? উইন্ডস্ক্রিনে তাকিয়ে শিউরে উঠেছি। কি দেখছি? দুঃস্বপ্ন। হাত, একখানা কাটা হাত, শক্ত মাংসের, জীবন্ত। তার পাঁচটা আঙুল মাকুড়সার মতো কিলবিল করছে উইন্ডস্ক্রিনের উপর। কি সম্ভব? শুধু একখানা হাত, জ্যান্ত ভূত না অশরীরী? বিশ্বাস করি না, কিন্তু তাহলে বোধ বুদ্ধি সব লোপ পাচ্ছে আমার। হাতটা হঠাৎ সক্রিয় হয়ে উঠল। ঘোলাটে চোখে আমি শুধু দেখলাম সেটা এগিয়ে আসছে উইন্ডস্ক্রিনের গা বেয়ে। তারপর বিশ্বাস করুন, স্পষ্ট দেখলাম শক্ত মুঠো এসে চেপে ধরেছে ওয়াইপার দুটোকে। মুহূর্তে সামনে পুরো ঝাপসা। গাড়িটা ছিটকে গিয়ে কোথায় ধাক্কা মারলো, মাথায় তীব্র যন্ত্রণা। সব অন্ধকার হয়ে গেল, সব অন্ধকার। হ্যাঁ ডক্টর মুখার্জি, এতক্ষণ শুনলেন ডক্টর দুবের শেষ জবানবন্দি। সিগারেট অ্যাশট্রেতে গুঁজে পট্টনায়ক বললেন, শেষ জবানবন্দি মানে? হ্যাঁ, দুবে কি বলছেন আপনি? আবার বেল। যোগুমামা বিভ্রান্ত, বিধ্বস্ত, সোফায় এলিয়ে পড়েছেন। উঠে দরজা খুলে দিলাম। হোটেলের বেয়ারা দাঁড়িয়ে আছে। কফিতে চুমুক দিয়ে পট্টনায়ক ধীর কণ্ঠে বললেন,
এই জবানবন্দি দেওয়ার ঘণ্টা খানেক পরেই রাঁচি সেন্ট্রাল হসপিটালের আইসিইউতে প্রাণশেখর দুবে মারা যান। আমার মনে হয়েছে স্যার, এই অবিশ্বাস্য জবানবন্দি দেওয়ার জন্যই দুবে যে জীবন শক্তি যেন তাকে বাঁচিয়ে রেখেছিল। দুর্ঘটনার সময় বোধ হয় রাত 9টা থেকে 9:30। অন্যদিন কাজ সেরে 8টার আগেই রাঁচি ফিরে আসতেন। পরদিন ভোরে গাছের গুড়িতে ধাক্কা খাওয়া দুমড়ানো জিপটাকে দেখে স্থানীয় গ্রামবাসীরা ছুটে যায়। ড্রাইভার স্পট ডেড, বুকে স্টিয়ারিং ঢুকে গেছে। দুবের অসা শরীর ছিটকে বাইরে কাদামাটিতে পড়েছিল। দুবেকে যখন হসপিটালে ভর্তি করা হয় ততক্ষণে দুর্ঘটনার পরে প্রায় 10 ঘন্টা কেটে গেছে। দুবে জীবিত, তবে কোমায়, অচেতন। সকাল 10টা নাগাদ দুবের হঠাৎ জ্ঞান ফিরে এলো। চোখ তাকিয়ে কাউকে খুঁজছিলেন। আমরা তখন বাইরে। ডাক্তারদের নিঃশেষ সত্ত্বেও ভেতরে আমরা ঢুকে পড়ি টেপ নিয়ে। এই জবানবন্দি দেওয়ার পর দুবে আবার কোমায় চলে যান। সে জ্ঞান আর ফিরে আসেনি। মৃত্যুর কারণ ব্রেন হ্যামারেজ। পুরোটাই একটা মিস্ট্রি, তাই না ডক্টর মুখার্জি? কোনো জবাব নেই। যোগু মামা চোখ বুজে এলিয়েছেন। বিজ্ঞানী বন্ধুর আকস্মিক মৃত্যু মামাকে বাকরুদ্ধ করে দিয়েছে। মিনিট 5 কেটে গেল। যোগু মামা ধীরে ধীরে চোখ খুললেন। আস্তে আস্তে বললেন, স্যাড, রিয়েলি ভেরি স্যাড ইনসিডেন্ট। যতদূর জানি দুবে খুব স্ট্রেট ফরওয়ার্ড রেশনাল মানুষ ছিল, কিন্তু এখানেই তো মিলছে না। সে দেখেছে একটা হাত, শুধু একখানা জীবন্ত কাটা হাত। সেই হাত চলাফেরা করে? না 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 না, হাউ ইজ ইট পসিবল? হাউ ইজ ইট পসিবল? মিলছে না, মিলছে না, কিছুতেই মিলছে না। পুলিশের চাকরি করছি 30 বছর, এমন অদ্ভুতের ঘটনা শুনিনি। পান্ডেজি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। এই অদ্ভুতরে অলৌকিক কথাগুলো না ফালতু। বিজ্ঞান যত এগোচ্ছে সমস্ত অলৌকিক লৌকিক হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর ব্যাখ্যা মিলছে। সাব্বাস, গ্রেট, ঠিক বলেছিস টুকলু, ঠিক বলেছিস। অল মিস্ট্রি হ্যাজ ইটস ওন এক্সপ্লেনেশন, সো এই রহস্যেরও ব্যাখ্যা রয়েছে। আচ্ছা মিস্টার পট্টনায়ক, বিষয়টা গোপন আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই। দৈনিক বিহারের রিপোর্টাররা অবশ্য স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে ছেপেছে জীব দুর্ঘটনায় এক বিজ্ঞানীর মৃত্যু। ব্যাস ওইটুকুই। যাক, ভেরি গুড। সব জানাজানি হলে সমস্যা তৈরি হতো। আচ্ছা, আপনারা কি দুর্ঘটনার জায়গাটায় গিয়েছিলেন? হ্যাঁ, বিশেষ কিছু পাওয়া যায়নি। ওই দুবের নিজস্ব জিনিসের টুকরো টাকরা, সেগুলো সব আমার হেফাজতে আছে। এক দৃষ্টে পান্ডের দিকে তাকিয়েছিলেন মামা। অনেকটা সামলে উঠেছেন। বললেন, আমরা যাব দুর্ঘটনা আর দুবে যেখানে রিসার্চ করছিল 2 জায়গাতেই। ঠিক আছে, কাল সকালে। বিশাল বিশাল শালগাছেরা গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে 2-একটা শিমুল মহুয়াও চোখে পড়ে। নিবিড় বন, মাঝের সরু অসমতল রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের জিপ। ঘড়িতে 10:30 বাজে। মিষ্টি রোদ্দুরে মাখা মনোরম সকাল। ঝাঁকড়া গাছগুলো বিচিত্র নকশা তৈরি করেছে বনপথে। আমরা চলেছি হুডু জলপ্রপাতের দিকে। পান্ডে বলছিলেন যে রাঁচি থেকে হুডুর দূরত্ব 43-44 কিলোমিটার হবে। দুর্ঘটনাস্থল তার বেশ অনেকটা আগেই। জিপ নিস্তব্ধ, কারোর মুখে কোনো কথা নেই। জিপ চালাচ্ছেন পান্ডে, পাশে পট্টনায়ক ও মামা, পেছনে আমি। চোখ মন দিয়ে শুষে নিচ্ছি সবুজ প্রকৃতিকে।
মামা হঠাৎ বললেন, আচ্ছা, একটা কথা আমায় বলুন তো পান্ডেজি, দুবে যখন রিসার্চ করছিল তখন সন্দেহজনক কিছু ঘটেছিল কি? মানে ওই কোনোদিন কোনো হুমকি টুমকির কথা বলেছিল? একেবারেই না। ওদিক থেকে ছুটে আসা গাড়িটাকে পাশ কাটিয়ে পান্ডে বললেন, বরং আমরা মাঝে মধ্যে ওনার খোঁজ খবর নিয়েছি। পট্টনায়ক স্যার বলে দিয়েছিলেন, সবসময় বলতেন সব ঠিক হ্যায়, গ্রামের লোকজন নাকি খুব ভালো। জিপ থেমে গেছে। আমরা নেমে পড়লাম। প্রথমেই চোখে পড়ল রাস্তার ধারের বিশাল শাল গাছটা, সারা গায়ে ধকধকে ক্ষত, চাকলা বাকলা একেবারে উঠে গেছে, শিকড় একদিকে একটু উপচে উঠেছে। পান্ডে এগিয়ে এলেন, তার একটা জায়গা দেখিয়ে বললেন, হ্যাঁ, ঠিক এখানেই পড়েছিল দুবের শরীর। আগের রাতের বৃষ্টিতে এই জায়গাটা তখন জল থই থই, ছোটখাটো আগাছার ঝোপ, মাটি বেশ নরম, ঢালু, অনেকটা কড়াইয়ের মতো। বৃষ্টি হলে এখানেই প্রথমে জল জমবে, সন্দেহ নেই। হঠাৎ আমার চোখে পড়ল কাঠির মতো চকচকে কি একটা পড়ে আছে ঝোপের একটু দূরে। কুড়িয়ে নিতে নিচু হয়ে দেখি, ভূত, চশমার একটা ভাঙা ডাঁটি। ফেলে দিতে যাচ্ছি, যোগমামা হাত বাড়ালেন। ফেলিস না, আমায় দে। কি জানি ওই ভাঙা ডাঁটি তার কোন কাজে লাগবে। মামা সেটা পকেটে ঢোকালেন। ঝোপের সামনে মামা নিচু হয়ে বসে আছেন। আমি ঘুরে ঘুরে দেখছি, পান্ডে আর পট্টনায়ক স্বামীজির ভঙ্গিতে দাঁড়িয়ে। নিস্তব্ধ বনভূমি, শুধু মাঝে মাঝে ট্যাক্সি অটোর শাঁ শাঁ শব্দ। টুরিস্টরা যাচ্ছে আর ফিরছে। হঠাৎ বন কেঁপে উঠল প্রচন্ড হুঙ্কারে। চুপ! মুঝে উল্লু বানানা চাতে হো? চারজনই ঘুরে তাকিয়েছি। মামার ভ্রু দুটো সেকেন্ড ব্র্যাকেট। নির্জন জঙ্গলে কে চিৎকার করছে? আরেকটু ভেতরে এগিয়ে গেলাম। তর্জন গর্জন থেমে নেই। অপর পক্ষের কোনো জবাব শুনতে পাচ্ছি না। প্রথম পক্ষ বলে চলেছে, कल भी तुम एक ही बात बोला था, डर लगता है। क्या क्या चाहिए तुम्हें? বনের মাঝখানে বেশ কিছুটা ফাঁকা গোল জায়গা, কিন্তু একাকে দেখছি কৃষ্ণকান্ত পাসওয়ান। মামার মুখের দিকে তাকালাম, ভাবলেশীন। গাছের আড়ালে আমরা চারজন নিঃশব্দে দাঁড়িয়ে। অন্য পক্ষের নিচু গলা এখন শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। শতছিন্ন নেংটি পড়া এক কালো মানুষ, মাথা নিচু করে সে বলছে, माफ कर दीजिए हजूर, मेरा क्या कसूर? वो लोग सब बोल रहे हैं। फिर वही बात, वो लोग का बात सुनकर मैं क्या करूं? तुम सरदार हो, तुमको सब इंतजाम करना पड़ेगा। सुन कर लो, कल से सब ठीक ठाक नहीं चले तो हमको अलग विचार सोचना पड़ेगा। উনি যে আমাদের দেখতে পেয়েছেন বুঝিনি। তারপরেই ঘুরে দাঁড়িয়ে হনহন করে আমাদের দিকে এগিয়ে চলে এলেন কৃষ্ণকান্ত। মামা সামলে নেওয়ার চেষ্টা করলেন। কি খবর কৃষ্ণকান্তজি, চিনতে পারছেন তো? जरूर, एक बार मुलाकात होले वो आदमी के बोले ना कृष्णकांत। अरे पांडे साहब, नमस्ते जी। क्या बात मुखर्जी बाबू, डिप्यूटी कमिश्नर साहब अभी আপনাদের গাইডের নকরি নিয়েছেন। বেরান, अच्छे से बेरान, कोई डर नहीं। আমরা চুপ, কয়েক সেকেন্ড চুপ। পট্টনায়ক বললেন, এদিকের কাজ তো শেষ ডক্টর মুখার্জি, এবার তাহলে ডক্টর দুবের গবেষণার জায়গায় চলুন। লাফিয়ে লাফিয়ে আমরা নেমে চলেছি পাহাড়ি ধাপ ভেঙে। আঁকা বাঁকা সুড়িপথ, ছোটখাটো ঝোপঝাড়, বেশ রোমাঞ্চ হচ্ছে। জলপ্রপাত চোখে দেখিনি কোনোদিন, বিদেশি সিনেমায় দু একবার দেখেছি। মনে তাই নানা রকম প্রশ্ন ভিড় করে আসছে, কিন্তু মামার মুখের যা পরিস্থিতি তাতে তাকে জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না। পান্ডেজি, এই হুড্রু কি আমাদের কোনো পরিচিত নদীর জলপ্রপাত? নিশ্চয়ই, সুবর্ণরেখার নাম শুনেছ তো? এককালে যার বালিতে নাকি সোনার গুঁড়ো পাওয়া যেত, তারই জলপ্রপাত হুড্রু।
আচ্ছা, রাঁচির কাছে তো আরও জলপ্রপাত আছে, তাই না? হ্যাঁ, দশম ফলস আর জোনা ফলস, যার অন্য নাম গৌতম ধারা। ওখানে ভগবান বুদ্ধের একটা মূর্তিও রয়েছে। তবে এই 3টে জলপ্রপাতের মধ্যে জলের তো সবচেয়ে বেশি হুড্রুতে, অবশ্য শুকিয়ে আসছে ক্রমশ। তবে এখনো যেটুকু আছে কম নয়। প্রায় খাদের শেষে চলে এসেছি। জলের গুড়গুড় গর্জন ভেসে আসছে। মামা পট্টনায়ক অনেকটা এগিয়ে গেছেন। আঁকা বাঁকা পথে ওদের আর দেখা যাচ্ছে না। একটা বাঁক খুঁড়তেই, আহ কি অপরূপ! অনেক নিচু পাহাড়ের ওপর দিয়ে দুরন্ত বেগে ঝাঁপ দিচ্ছে সুবর্ণরেখা। সগর্জনে আছড়ে পড়ছে নিচের পাথরের ওপরে। এবার কোন দিকে? মামার গলার স্বরে বাস্তবে ফিরে এলাম। আসুন। পট্টনায়ক আঙুল তুললেন ঘন বনের দিকে। আমাদের ওইখানে যেতে হবে। পাথুরে বোল্ডারগুলোর বেশ পিচ্ছিল। কদিন আগেও বৃষ্টিতে শ্যাওলা গজিয়ে গেছে। পাথর টপকাতে টপকাতে সাবধানে এগোচ্ছি। সাপ কিধার যাবেন? কচি গলার শব্দে থমকে দাঁড়িয়েছি। ওদিকের বিরাট পাথরের উপরে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে। বয়স বড়জোর 9 কি 10। পরনে শুধুমাত্র একটা নেংটি, গায়ের রং কুচকুচে কালো, হাতে একটা কঞ্জি। তুলতুলে মুখখানায় আগাগোড়া সরলতা। বড় বড় চোখ মেলে সে আবার বলে ওঠে, आप लोग কি সায়েন্টিস্ট বাবুর ওখানে যাবেন? সায়েন্টিস্ট বাবু? ছেলেটা কি ডক্টর দুবের কথা বলছে? যোগুমামার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এই শোন, তুই তুই বাবুকে চিনতিস? কি নাম বলতো বাবুর? पूरा नाम तो जानी ना साहब, हम ही सिर्फ दुबे जी बोलताम। उन्हीं हमाके प्यार भी करतेन। बोलतेन बुधन তোকে আমি শহরে নিয়ে যাব, পড়ালেখা শিখাবো। তাই নাকি? हाँ बाबू, लेकिन কি যে হলো চাচার, 6-7 দিন আসছেন না। आप लोग কিছু জানেন? মামা এগিয়ে গিয়ে বুধনের পিঠে হাত রাখলেন। স্নেহমাখা কণ্ঠে বললেন, আচ্ছা শোন, আমরা দুবের বন্ধু, দোস্ত। আমিও সায়েন্টিস্ট। আমাদের একটু নিয়ে চল না তোর দুবে চাচার জায়গায়। চলিয়ে চলিয়ে। খুব ঘন জঙ্গল। এত নিবিড়ভাবে শাল, শিমুল, সেগুনরা দাঁড়িয়ে আছে যে সূর্যালোক ঢুকতে পারছে না। বুধনকে মামার বেশ ভালো লেগে গেছে। আসলে ওর মুখখানায় এমন এক পবিত্রতা মাখানো, দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। বুধনের কাঁধ ধরে ধরে এগোতে এগোতে মামা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বুধন, তোরা থাকিস কোথায়? ওই ঝরার উধারে আমাদের ছোটি গাঁও আছে। বুধন পেছন ফিরে তাকিয়ে দেখল, ওখানে আমাদের ঝোপড়ি আছে, সেখানে আমি থাকি। আমার ছোট 2 ভাই बहन, মা বাপ সবাই থাকি। বাপ আমার लकड़ी काटे जंगले ठिकादारेর কাছে, लेकिन अभी सब बंद है। 2 दिन से हमारे गांव का কেউ কামে যাচ্ছে না। এদিকে বাপ আটা লিবে, রুপে নাহি। ভাই बहन এত ছোট যে ভুক সে খালি কাঁদে। বড়া না বুঝ। কাজে যাচ্ছে না কেন রে? जंगले भूत प्रेत घुसेছে साहब। हमारा एक गांव वाला चचा 2 दिन आगे अपनी आंखों से देखेছে। इतो डर लेगेছে, उस दिन से बुखारे बेहोश, उल्टा पल्टा बकছে। কি যে দেখেছে আমি মালুম হলো না। ওঝা বুড্ডাকে খবর করা হয়েছে, মন্ত্র দিয়ে ভূত তাড়াইবে, তবে আদমিরা কামে যাবে। আমরা ঢুকে পড়েছি বনের অনেকটা ভেতরে। পট্টনায়ক বললেন, এইটাই তোর দুবে চাচার জায়গা না রে বুধন? हाँ, এখানে লম্বা লম্বা লকড়ি গিয়ে নাক ঝোপ করতেন দুবে চাচা। আমরা দাঁড়িয়ে পড়েছি। বনের এই জায়গাটা বেশ ফাঁকা। গাছগুলো ছোট ছোট, অনেক ছাড়া ছাড়া। যোগুমামা স্থির দাঁড়িয়ে আছেন। লক্ষ্য করে দেখলাম তার সন্ধানী দৃষ্টি বনের সর্বত্র ঘুরছে। কিসের ইঙ্গিত খুঁজছেন তিনি? হঠাৎ যোগুমামা এগিয়ে গেলেন সামনের শাল গাছটার দিকে। আমার চোখে পড়ল গাছটা কি সামনে চওড়া গভীর একটা গর্ত। বুধন, তোর দুবে চাচা গর্ত খুঁড়েছেন? হ্যাঁ, এত চওড়া নয়। উনি গর্ত খুঁড়তেন সরু কঞ্চি ঘুষাইবার জন্য। কতবার আমি খুদে দিয়েছি।
মানে সে কি? আচ্ছা বুধন, তুই এই কদিনে আর কাউকে দেখেছিস এখানে? হ্যাঁ हाँ बाबू, 3-4 रोज पहले सवेरे একজন বাবু এসেছিল, ও কোটটাই পড়া। আমি গিয়ে পুছতেই ধমকি দিল, যা ভাগ যা। দুবে চাচা এখানে আসার আগে কাউকে এখানে দেখেছিস কোনোদিন? বুধন একটু ভাবলো, তারপরে ঠোঁট উল্টে বলল, না বাবু, वैसा तो किसी को देखी नहीं। তখন আমি হর রোজ আসতাম না, মাঝে মধ্যে দুপুরবেলা পাতা কুড়োতে আসতাম। হঠাৎ বুধনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। हाँ याद पड़े 6-7 महीने पहले एक दिन दोपहर को এখানে আমি কাগজের টুকরা, প্লাস্টিক এই সব দেখেছিলাম। कोई ना कोई आदमी जरूर এসেছিল, জুতো ছাপ ছিল বাবু, হবে বৃষ্টি করতে এসেছিল। যোগু মামা স্থির চোখে বুধনের দিকে তাকিয়ে আছেন, বললেন, গ্রেট। এই শোন বুধন, আমরা এখানে আবার আসবো, কেমন? তুই শুধু খেয়াল রাখবি যে কেউ এখানে আসে কিনা। হ্যাঁ আচ্ছা শোন, আমরা এখন বরং চললাম, পরে দাঁড়া। বলতে বলতে মামা পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে ওর হাতে জোর করে গুঁজে দিলেন। এনে 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 ধর এটা। আহা হা হা, শরম কিসের নে। আরে বোকা ছেলে, আমিও তো তোর চাচা। হ্যাঁ ধর, চাচার কাছে শরম করতে নেই। নে, ভাই বোনকে মিঠাই কিনে দিস, কেমন? ফিরতি পথে একটু এগিয়ে এসেছি, হঠাৎ পেছন থেকে বুধনের গলা, চাচা, ও চাচা থোড়া ঠেড়িয়ে। দুবে চাচার হে রুমালটা আমার কাছে ছিল, আপনি দে দেনা। রুমালটা বেশ বড়, একদিকে আবার দুবের নামের আদ্যাক্ষর এমব্রয়ডারি করে লেখা, পিডি। দুবে তোকে এটা দিয়েছিল, তোর কাছেই থাক বরং, কেমন? নেই বাবু, ও চাচা দেয়নি, এটা আমি ওই চাচার জায়গায় কুড়িয়ে পেয়েছিলাম। हो सकता है ওনার পকেট সে পড়ে গেছিল। পট্টনায়ক চালকের আসনে বসেছেন, জিপ স্টার্ট দিয়ে বললেন, ডক্টর মুখার্জি, এনিথিং পজিটিভ? মানে হচ্ছে একটা আলো দেখতে পাচ্ছি আমি এবার। দুপাশের নিবিড় জঙ্গল ছাড়িয়ে আমার মন তখন উদাও হয়ে গেছে অন্যখানে, বুধনের কাছে। ওরা কি গরিব, অশিক্ষিত, কিন্তু কি পবিত্র। চিরকালই ওরা পড়ে থাকবে এমন অন্ধকারে। বেলা প্রায় 2টো বাজে। মামা বললেন লাঞ্চ ঘরেই পাঠিয়ে দিতে। গিজারের উষ্ণ জলে স্নান করতেই পেটে 1000টা ইঁদুর ডন মারতে শুরু করেছে। ওদেরই বা দোষ কি? সকালে টোস্ট অমলেটের পর থেকে পেটে যে কিছুই পড়েনি। খেতে বসে মামাকে জিজ্ঞাসা করলাম, কি আলো দেখতে পেলে মামা? আমার কথাগুলো কানে ঢুকছে বলে মনেই হলো না। যান্ত্রিকভাবে খেয়ে চলেছেন, চোখ দেখেই বোঝা যায় মন রয়েছে অন্য কোনোখানে। ফের বললাম, কৃষ্ণকান্ত লোকটা বেশ সন্দেহজনক, তাই না? ধুস, এমনভাবে কথা এগোয়, রাগ হলো খুব। তাড়াতাড়ি খেয়ে উঠে শরীর টান করে ফেললাম। কতক্ষণ ঘুমিয়েছি হুঁশ নেই। চোখ খুলতেই দেখি বাইরে রঙিন বিকেল, কিন্তু মামা কই? আমি একা দুরদার করে ছুটলাম নিচে। ম্যানেজার বললেন 3টে নাগাদ মামা বেরিয়ে গেছেন, তাকে বলে গেছেন আমি যেন চিন্তা না করি। যাক, স্বস্তির নিঃশ্বাস পড়ল। কফির সঙ্গে সঙ্গে তড়িয়ে তড়িয়ে গোবি পকোড়া খাচ্ছি। দরজা খুলে ঢুকলেন যোগু মামা। মামার মুড এখন একদম অন্যরকম। মামার মধ্যে যে থমথমে ভাবটা ছিল সেটা নেই। বন্ধুর মৃত্যুশোক তাড়াতাড়ি সামলে নিয়েছেন,
কিরে বাগনে, একা একা খুব কফি খাচ্ছিস? কি হলো? বলতে বলতে সোজা টান হয়ে বসে পড়লেন বিছানায়। আমার খুবই রাগ হয়েছে, কোনো কথার জবাব দেব না। এখন আবার রাগ ভাঙাবার কায়দা। গম্ভীরভাবে আমি কফি খেতে লাগলাম। আরে অদ্ভুত তো। হ্যাঁ, আচ্ছা তুই কি বোকা নাকি? হ্যাঁ, রেগে আছিস কেন? আচ্ছা আচ্ছা, শোন শোন, বুঝে দেখ টুকলু, যে কোনো কিছু সম্পর্কে পুরোপুরি না জেনে কোনো কথা বলা কি উচিত? তুই বল। নে 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 নে, চল চল চল, ওঠ। আরে বাবা ওঠ, দুজনে একটু রাঁচি শহরটাকে চক্কর মেরে আসি। চা। কোথায় যাবে? অনন্ত সরখেলের দোকানে। ওই ট্রেনে বারবার বলেছিল একবার অন্তত যেতে, গেলে খুব খুশি হবে। চল দেখে আসা যাক। তুমি দুপুরে একা কোথায় গিয়েছিলে? পুলিশ হেডকোয়ার্টারে। আগেই যাওয়ার কথা ছিল। ওখানে দুবের পার্সোনাল জিনিসপত্র, গবেষণার নোটবুক আর দুর্ঘটনার পর তার শরীর থেকে যা যা পাওয়া গেছে সেসব একটু ওই ঘাটাঘাটি করে এলাম আর কি। কোনো ক্লু পেলে? হ্যাঁ, মানে একটা ব্যাপারে নিশ্চিন্ত হয়েছি, পরে বলবো। এখন চল অনন্তবাবুর দোকানটা বড় দেখে আসি। নে 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 নে, দেরি করিস না, উঠে পার উঠে পার। অনন্তবাবু পাশের রেডিও টিভির দোকানে বসেছিলেন। স্টুডিওতে বাজছিল গোলাম আলীর বিখ্যাত গজল। আমারই প্রথম চোখ পড়েছে অনন্ত সরখেলকে। চক্ষু বুজে ঢুলে বসে প্রবলভাবে মাথা দুলাচ্ছিল আর বাহ বাহ তোফা ইত্যাদি শব্দ ছাড়ছিলেন। ভয় হচ্ছিল ভদ্রলোক আচমকা ব্যালেন্স হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে না যান। কাছে গিয়ে অনন্তবাবু বলে ডাকতে বিরক্তিতে ভ্রু কুঁচকে বাঁ চোখ খুললেন। তারপরেই তরাক করে লাফিয়ে উঠলেন। আরে ছি, আরে ছি স্যার, স্যার আমার কি সৌভাগ্য স্যার, খদ্দের বাতি নেই তো, বড় ভালো গায়ে ছোকরা। সন্ধ্যাবেলা কি করি তাই স্যার, চলুন স্যার চলুন। অনর্গল বকে যাচ্ছেন অনন্তবাবু। মামা সত্যি সত্যি এসেছেন, ভদ্রলোক তাতেই খুশিতে দিশেহারা। ছোট্ট এক চিলতে দোকান, তার মধ্যে ফ্রক জামা প্যান্ট ভর্তি। আমাদেরকে বসিয়ে নিজের সামনে প্রায় হাত জোর করে দাঁড়িয়ে। কি খাবেন স্যার, নোনতা না মিষ্টি? না না, ওসব কিচ্ছু লাগবে না, বিকেলে খেয়ে বেরিয়েছি, শুধু এক কাপ চা ব্যাস। না না স্যার, তা কি হয়? অনন্তবাবুর ঝড়ের মতো বেরিয়ে গেলেন। আমি ওর 10x10 দোকানের মালপত্র পুরোপুরি দেখে ওঠার আগেই হাঁপাতে হাঁপাতে ফিরলেন। পেছনে পেছনে একটা ছেলে, হাতে চায়ের ট্রে। অনন্ত সরখেল হাতে বড় সাইজের একটা ঠোঙা। এক কোণে রাখা প্লেট ধুয়ে তাতে রাখলেন ঠোঙার ভেতরের 3টে পেল্লাই আকারের ফিশ ফ্রাই। যথেষ্ট লোভনীয়। আর চোখে যোগুমামার দিকে তাকালাম। তার চোখ বাইরের রাস্তায়। স্যার আপনার চা যে জুড়িয়ে গেল। আপনাদের এই জায়গাটা রাঁচির সবচেয়ে ব্যস্ত এলাকা, তাই না? আগে হ্যাঁ স্যার, সারাদিনই ট্যাক্সি, অটো, বাসের হর্ন আর লোকের হট্টগোল। তো আপনার এই রেডিমেড পোশাকের ব্যবসা তো বেশ ভালোই চলে, কি বলেন? হ্যাঁ স্যার, একা লোক, যা হয় দুবেলা চলে যায়। অ্যাকচুয়ালি দোকানটা করেছিলেন আমার মায়ের বাবা, মানে দাদামশাই। বাবা মা ভাই বোনেরা কলকাতায় থাকলেও ছেলেবেলা থেকে আমি এখানে, মানে দাদুর কাছেই। আচ্ছা, ওই ওটা কিসের দোকান? মামার ঘাড়ের ওপর দিয়ে আমারও চোখ চলে গিয়েছে। রাস্তার ওপারে নিয়ন লাইটে সাজানো জল করছে SCITECHCO। বেশ বড় দোকান। ওটা স্যার প্রবীর বাবুর দোকান, বেশ নাম করা। সেই যে স্যার কলকাতা থেকে আসার সময় ট্রেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, দোকানের দারুণ নাম দিয়েছেন প্রবীরবাবু।
সায়েন্সের সাই, টেকনোলজি টেক, আর কোম্পানির কো, সাই টেক কো। বাহ বাহ, বেশ বেশ বেশ। কি বলবো স্যার, বড় জোরে 3 বছরের মধ্যে দোকানটা দেখতে দেখতে চড়চড় করে উঠে গেল। এখানকার এক চেটিয়া সাপ্লায়ার, স্কুল কলেজের মাস্টার প্রফেসররা হরদম ঢুকছেন। কি বলবো স্যার, অবাঙালিদের ব্রেনটাই আলাদা জাতের। টুকলু, যাওয়ার সময় ওখান থেকেও আমরা একবার ঘুরে যাব, বুঝলি? প্রবীরবাবু খুশি হবেন, কি বলিস? নিশ্চয়ই, ভদ্রলোককে আমার বেশ পছন্দ হয়েছিল। যেমন স্মার্ট তেমনি হ্যান্ডসাম। হাজার হোক, কোন স্কুল থেকে পাশ করেছে দেখতে হবে তো। তবে ও স্ত্রী সেদিন ট্রেনে সারা রাত, উফ! আঁকা করা মোজাইক করা ঝকঝকে মেঝে, কাউন্টারে কাস্টমারের ভিড়, একধারে একজন সুবেশা মহিলা টাইপ করছেন। আমাদের দেখে সুরেলা গলায় বললেন, ইয়েস প্লিজ। ভিজিটিং কার্ড বের করে এগিয়ে দিলেন মামা। আমি ভালোভাবে দোকানটা দেখে চলেছি। কাউন্টারের চারপাশ জুড়ে নানান সরঞ্জাম ছড়ানো ছিটানো, ডজনখানেক টিউবলাইটের চোখ ঝলসানো আলোয় দিনের মতো পরিষ্কার চারদিক। কলকাতাতেও এমন টিপটপ সায়েন্টিফিক অ্যাপ্লায়েন্সের দোকান খুব বেশি দেখিনি। আধ মিনিটের মধ্যেই চেম্বার থেকে শশব্যস্ত যে সুদর্শন ভদ্রলোক বেরিয়ে এলেন, তাকে আমরা অবশ্যই চিনি। প্রবীরবাবুর মুখে আন্তরিকতার হাসি। আসুন আসুন ডক্টর মুখার্জি। হ্যালো টুকলু, কেমন আছো? নরম কাউচে বসে মামা বললেন, ঘুরতে ঘুরতে এদিকে এসেছিলাম, হঠাৎ রাস্তা থেকে আপনার শোরুমটা চোখে পড়ল। তারপর এর মালিকের নাম জেনে কপালটুকে ঢুকে পড়েছি। ভয় ছিল যদি চিনতে না পারেন। কি যে বলেন। স্টিল ফ্রেমের চশমা খুলে টেবিলের উপরে নামিয়ে রেখে প্রবীরবাবু বললেন, আপনারা এসেছেন, সত্যিই খুব খুশি হয়েছি। তা কি খাবেন বলুন, কফি না কোল্ড ড্রিঙ্কস? না 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 না, একদম না, একদম না, এসব কিচ্ছু না। এইমাত্র ওই অনন্তবাবু, মানে আমাদের ট্রেনের ওই ভদ্রলোক, তার সঙ্গে দেখা। আরে জোর করে চায়ের সঙ্গে এটা সেটা খাইয়ে দিল। আচ্ছা, একটা কথা, ওই আপনার দোকানের নামটা কিন্তু ভারী চমৎকার হয়েছে। বাহ, সাই টেকো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তবে নামটার জন্য ক্রেডিট কিন্তু আমার বন্ধুর প্রাপ্য, ফরেনে সেটেলড। ওই বছর 3 আগে যখন দোকানটা তৈরি হচ্ছে, সেই সময় দেশে এসেছিল। নামটা তারই দেওয়া। আপনাদের কিন্তু কিছু খেতেই হবে স্যার। প্রথম দিন আমার অফিসে এলেন। আচ্ছা ঠিক আছে, 1 কাপ করে কফি। প্রবীরবাবু বেরিয়ে গেলেন। চেম্বার এয়ার কন্ডিশনড, মৃদু শব্দ হচ্ছে। মাসোনাইট বোর্ড দিয়ে ফলস ছাদ, দেওয়াল তৈরি, হালকা নীল রং, সব মিলিয়ে দারুণ ছিমছাম। বিরাট সেক্রেটোরিয়াল টেবিলের উপরে প্রবীরবাবুর রিভলভিং বিশাল চেয়ার, তার ঠিক ডান দিকে ছোট্ট টুলের উপরে নতুন একটা টেলিভিশন, নাম কোম্পানির প্লাস্টিক শিট দিয়ে ঢাকা। ওদিকের দেওয়াল জুড়ে নানান ফটো। উঠে দাঁড়িয়ে দেখলাম ফটোগুলোর সবকটাতেই প্রবীরবাবু উপস্থিত, বিভিন্ন অনুষ্ঠানে, বেশিরভাগ মান্যগণ্য ব্যক্তিদের সঙ্গে। সুইং ডোর ঠেলে ভেতরে ঢুকে এলেন প্রবীরবাবু। পেছনে বেহারা, হাতের ট্রেতে 3 কাপ ফেনাইত কফি, সঙ্গে 1 প্লেট স্ন্যাক্স বিস্কুট। চশমা পড়তে পড়তে প্রবীরবাবু বললেন, টুকলু, 2 দিন তো থাকলে, রাঁচির কোথায় কোথায় ঘুরলে বলো? কাঁকের পাগলাগারদ দেখেছ? না না মশাই, না। ও আমি নিজে একবারই মাত্র গেছিলাম, খুব শক্ট হয়েছিলাম। ভাগ্নেকে নিয়ে আর যাব না। কেন বলুন তো? মানুষের আসল বস্তুটি হলো তার মগজ, আর তার যখন 12টা বেজে যায় তখনই মানুষ হয় পাগল। ফলে তখন একজন মানুষের সঙ্গে একজন পশুর কোনো তফাৎ থাকে না, কিচ্ছু না। তাহলে ওকে নিয়ে কোথায় কোথায় গেলেন? যাইনি, কাল থেকে যাব। ওই টেগর হিলস, হুড্রু, জোনা, দশম ফলস। সময় পেলে ভাবছি ওকে একবার নেতার হাটও ঘুরিয়ে নিয়ে আসবো, ভালো লাগবে।
হ্যাঁ, ঘুরে আসুন, ভারী সুন্দর। তারপর আপনারা ফিরছেন কবে? এবার কি শুধুই বেড়ালেন না নতুন কিছু রিসার্চও করলেন? ওই বাংলায় একটা কথা আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধানই বানে। ওই আমার অবস্থাও হয়েছে তাই। যাকে ওসব ছাড়ুন, আপনার ব্যবসাপত্র কেমন চলছে? আপনাদের আশীর্বাদে খারাপ না স্যার। সামনের বছর ইচ্ছে আছে আর একটা ইলেকট্রনিক্সের দোকান দেওয়ার, খুব ডিমান্ড। খুব ভালো, চালিয়ে যান। ইয়ং ম্যানদের উন্নতি করতে দেখলেও ভালো লাগে। রাত মন্দ হয়নি, প্রায় 9:30 উঠে পড়লাম আমরা। হোটেলের দিকে হাঁটছি দুজনে। মানে হচ্ছে কালকের দিনটা ফাঁকা। কোথায় যাবি বল? যেখানে নিয়ে যাবে। কিন্তু পরশু কি হবে? পরশু? আরে পরশুই তো আমাদের অপারেশন। তা তুই যাবি তো? কে? মানে আমি যাব না? কিন্তু কোথায়? কাটা হাতের খোঁজে রাঁচির জঙ্গলে অপারেশন হুড্রু। একটা জায়গাতেই একটু অনিশ্চয়তা আছে বুঝলি, আর সেটা হলো আবহাওয়া অফিসের পূর্বাভাস। ওরা বলছে পরশু কি তার পরদিন আবার বৃষ্টি আসছে। ওই একটা নিম্নচাপ হয়েছে বে অফ বেঙ্গলে। তার সঙ্গে অপারেশনের কি সম্পর্ক? সম্পর্ক দেখ না, গেলেই বুঝবি। আপনারা শুনছেন শুধু গল্পের জন্য। কি শুনতে ভালো লাগছে তো? তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলুন, সাথে বেল আইকনটা। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। এবারে বৃষ্টির বড় বড় ফোঁটা শুরু হয়েছে। গাড়ির হুডের দিকে তাকালাম, সারা শরীরটা কেন জানি না শিউরে উঠল। রহস্যের অন্তিম পর্ব শুরু হয়ে গেছে। স্টেশন ওয়াগন এগিয়ে চলেছে হুড্ডুর দিকে। অপারেশন হুড্ডু। আজ বিকালেই অন্ধকার ঘনিয়ে এসেছিল। শীতের বেলা, তার উপরে সারা দিনই ছিল মেঘলা মেঘলা। বেলা 3টের পর থেকে আকাশের উত্তর পশ্চিমে কালো মেঘেরা যেভাবে জড়ো হচ্ছিল, তাতে বুঝেছিলাম আজ অন্তত আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলে যাবে। সন্ধে 6টায় এই ভ্যানে যখন উঠে বসি, তখন সবে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, চাপা লাল আভা ফুটে বেরোচ্ছে। হেডকোয়ার্টার্সে বলা আছে রাত্রি 9টা নাগাদ 2 ব্যাটালিয়ন আর্ম ফোর্স রওনা হয়ে যাবে হুড্ডুর দিকে। আর জরুরি যোগাযোগের জন্য আমাদের ভ্যানে রয়েছে ওয়্যারলেস সেট। রেনকোটে আমাদের আপাত মস্তক ঢাকা। ভ্যানের সমস্ত কাঁচ তোলা, চালক পাণ্ডেজির দিকেরটা সামান্য খোলা, বাতাস চলাচলের জন্য। ওই ফাঁকটুকু দিয়ে কনকনে ঠান্ডা ভিজছে। ধীর গতিতে এগিয়ে চলছে আমাদের ভ্যান। শেষ লোকালয় ফেলে এসেছি একটু আগে। এখন কোথাও আলোর চিহ্ন নেই। যেদিকে তাকাই অন্ধকার অথই সমুদ্র। তারই মধ্যে শুধু জোরালো দুটো হেডলাইট জ্বলছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভ্যানের সর্বাঙ্গে অবিশ্রান্ত বাজনা। শেষ হয়ে গেল চওড়া সড়ক। এবারে সরু পথ, গভীর জঙ্গল চিরে হুডুর পথে। কিরে টুকলু, ভয় করছে নাকি রে? হ্যাঁ না, জানি না সত্যি বললাম কিনা। ঠিক এই মুহূর্তে আমার মনের মধ্যে তোলপাড় করছে শিহরণ, উত্তেজনা, রোমাঞ্চ, বিচিত্র সব অনুভূতি। রাইট। আরে ভয় কিসের? অজানাকে জানার, অচেনাকে চেনার নেশায় কত মানুষ যুগ যুগ ধরে বেরিয়ে পড়েছেন ঘর ছেড়ে। কিংবা ভাব আমাদের দেশের সেই সব দুরন্ত ছেলেদের কথা, স্বাধীনতা আনতে যারা হাসতে হাসতে ফাঁসিতে ঝুলেছে, নির্ভয়ে বুক পেতে দিয়েছে ইংরেজদের বেয়নেটের সামনে। হ্যাঁ ঠিক বলেছ মামা। ডক্টর মুখার্জি, আজই কিছু ঘটবে কি? সার্টেনলি। যদি কিছু না ঘটে? তাহলে বুঝবো
অপরাধীরা আগেই অ্যালার্ট হয়ে গেছে, তখন অন্যভাবে ফাঁদ পাততে হবে। ভিতরে আবার নীরবতা, বাইরে অন্ধকারে অবিশ্রান্ত বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার শোঁ শোঁ শব্দ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, নীলচে আলোয় ঝলসে উঠছে বাইরের উথাল পাথাল শালবন। এক টানা চলেও ওয়াইপার পাল্লা দিতে পারছে না তুমুল বৃষ্টির সঙ্গে। ঝাপসা হয়ে যাচ্ছে উইন্ডস্ক্রিন, হেডলাইটের জোরালো ফোকাসটাও ধোঁয়াটে। ভ্যানের গতি আরও কমিয়ে দিলেন পাণ্ডে। টুকলু, রোবসানের ওই গানটা কর না। গান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উই শ্যাল ওভারকামের বাংলা। এই সময়েরই তো গান ওটা, গা। গলাটা কি একটু কেঁপে যাচ্ছে? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় কিছু একটা এসে পড়েছে গাড়ির চালের ওপরে। চুপ চুপ। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠছে। পট্টনায়ক রেডি? মামার গলা কি কেঁপে গেল? খস 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 কিছু একটা এগোচ্ছে চাল বেয়ে। ওই তো চাল বেয়ে গড়িয়ে পড়ছে উইন্ডস্ক্রিনের গায়ে। সঙ্গে সঙ্গে দুটো 5 ব্যাটারির টর্চের আলো জ্বলে উঠল। অসহ্য আতঙ্কে প্রায় ছিটকে উঠলাম সিট থেকে। কি দেখছি? অবিশ্বাস্য, অসম্ভব। মানুষের একখানা হাত, কনুয়ের অর্ধেক থেকে কাটা, কিন্তু কিন্তু জীবন্ত। সাপের মতো কিলবিল করে খেলা করছে তার আঙুলগুলো উইন্ডস্ক্রিনের গায়ে। কি ভয়ঙ্কর! হাতটা এগোতে শুরু করে দিয়েছে। স্টার্ট পট্টনায়ক, স্টপ পান্ডে। সঙ্গে সঙ্গে একটা সুইচ টেপার শব্দ পেলাম। দেখলাম সামনের উইন্ডস্ক্রিনটা উঠে গেছে কাত হয়ে। হাতটা এখনো তার গায়ে। সেকেন্ডের মধ্যে গাড়ির বনেটের ভেতর থেকে উঠে এলো দ্বিতীয় উইন্ডস্ক্রিন, ওয়াইপার শুদ্ধ। পরে জেনেছি যোগু মামার নির্দেশে রাতারাতি মিস্ত্রি দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছিল আমাদের গাড়ির উইন্ডস্ক্রিনটা। কাত হয়ে উঠে থাকা প্রথম উইন্ডস্ক্রিনের চোখ পড়তেই শিউরে উঠেছি। কাটা হাতটা ইতিমধ্যে বজ্র মুষ্টিতে চেপে ধরেছে ওয়াইপার দুটিকে, তুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। গাড়ি থেমে গেছে। লাফ দিয়ে নেমে পড়লেন মামা আর পট্টনায়ক। পেছনে আমি। কোথায় সে? দুটো টর্চের আলো ঘুরতে ঘুরতে স্থির হয়ে গেল। সেই আলোয় দেখা গেল হাতটা ধীরে ধীরে গড়িয়ে পড়ল ভ্যানের গা থেকে। তারপরে ভয়াবিহল চোখে দেখছি কাদা জমিতে সরাত সরাত করে ঘষতে ঘষতে হাতটা এগোচ্ছে জঙ্গলের দিকে। এক মুহূর্ত ভাবলেন যোগু মামা, তারপরে চাপা গলায় বললেন, পান্ডে, আপনি ভ্যান নিয়ে হুড্রুর পাশের ওই জঙ্গলে চলে যান। যে কোনো অবস্থার জন্য তৈরি থাকবেন, ওকে? বলতে বলতে চলমান হাতের পেছনে পেছনে ছুটলেন মামা। হাতে জ্বলন্ত টর্চ, পেছনে আমরা। অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে, খ্যাপা বাতাস বইছে। পিছল কাদায় টলমল করতে করতে আমরা ছুটে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। আর কত দূর! সামনে সরাত সরাত করে এগিয়ে চলেছে এক দুঃস্বপ্ন জীবন্ত হাত। জঙ্গল ঘন হচ্ছে, আরো চড়াচড়ি করে কালো ছায়ার মতো গাছেরা। মৃদু পিপ আওয়াজ। পলকে দুটো পিস্তল উঠে এলো মামাদের হাতে। হাত এগিয়েই চলেছে, শব্দটা আরো স্পষ্ট হচ্ছে। আরে আরে সাদা ছোট্ট একটা তাঁবু। হাতটা এগোচ্ছে সেই তাঁবুর দিকে। ওটা যে সরাত করে ঢুকে গেল তাঁবুর মধ্যে। শব্দটাও সঙ্গে সঙ্গে থেমে গেল। হতভম্ব হয়ে থমকে দাঁড়িয়েছি। ভেতরে ঢোকা হবে? মামা কান পাতলেন তাঁবুর গায়ে। না, কোনো শব্দ নেই। নিথর নিস্তব্ধ অরণ্য রাজ্য। বৃষ্টি থেমে গেছে। গাছের পাতা থেকে শুধু জল ঝরার শব্দ। কয়েক মুহূর্ত। উত্তত পিস্তল হাতে মামা ঢুকে পড়লেন তাঁবুর মধ্যে। কোথায় কি? ভিতরে কোনো মানুষই নেই। ওটা কি? একটা যন্ত্রণা? ঢাউস টেলিভিশনের মতো দেখতে। দুটো কাঁচের স্ক্রিনে রঙিন আলোর আঁকিবুকি চলছে। ওই যে জমির ওপরে নিষ্পন্ধর মতো পড়ে আছে সেই হাত। মামা প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলেন অদ্ভুত দর্শন যন্ত্রটার কাছে। তার সারা গায়ে অজস্র নব
আর বোতাম। যোগমামা কয়েক সেকেন্ড দেখলেন, তারপর হঠাৎ কাটা হাত দুটোকে দু হাতে তুলে বেরিয়ে এলেন। হাতটা নিশ্চল কিন্তু জীবন্ত, কাঁপছে তীর তীর করে। আমার গা ঘিন ঘিন করে উঠল। পটনায়ক লাইটার চালান শিগগির। লাইটারের আগুনে হাতটাকে ধরতেই ইস, কি মাংস পোড়া গন্ধ! হাতের চামড়া কুঁচকে কালো হয়ে যাচ্ছে। কোটের পকেট থেকে মামা এবার একটা ছুরি বের করলেন। খচখচ করে কষায়ের মতো পোঁচ মারছেন হাতের বুড়ো আঙুলে। রক্ত বেরোচ্ছে গল গল করে। মামা করতে কি চান? আবার সেই বিপ বিপ যন্ত্রটা কি সচল হয়ে উঠল। পরক্ষণেই মামার আর্তনাদ। মামা কাত হয়ে পড়েছেন কাদা জমিতে। কি হলো? মামার গালে রক্তাক্ত 4 আঙুলের ছাপ। সাপটের থাপ্পড় মেরেছে হাতটা। আরে ধর ধর ধর, ধরুন ধরুন। প্রাণপণে ছুটলেন হাতটার পেছনে। ওই তো তীব্র বেগে ছুটে পালিয়ে যাচ্ছে। হঠাৎ হঠাৎ কোন অলৌকিক শক্তি সঞ্চারিত হয়েছে হাতটার মধ্যে। দুরন্ত বেগে ছুটছে। আমরা পিছিয়ে পড়ছি। পেছনে মামার গলা। আরে ধরুন 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 ওটাকে, ধরুন। অন্ধকারে হাতটা মিলিয়ে গেল। পরক্ষণেই আমরা হুমড়ি খেয়ে পড়লুম ঢালু জলা জমিতে। বৃষ্টির জলে তৈরি হয়েছে একটা ছোটখাটো তোবা। কোন ক্রমে সামলে নিয়ে মামা উঠে দাঁড়িয়েছেন। পটনায়ক চলুন 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 চলুন, তাবুর দিকে চলুন, শিগগির আসুন। টালমাটাল পায়ে আবার ছুটছি আমরা। তাঁবুটা কোন দিকে? বিস্ফোরণের কান ফাটা শব্দে শিউরে দাঁড়ালাম। একটু দূরেই তাঁবুটা সম্পূর্ণ উড়ে গেছে। বিস্ফোরণের এমনই তেজ যে আশেপাশের গাছপালাগুলোতেও উঠছে আগুনের ফুলকি। উফ, আর একটু হলেই, একটুর জন্য বেঁচে গিয়েছি। যোগুমামা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, বিড়বিড় করছেন। ইস, পারলাম না রে, পারলাম না। হাতের কাছে এসেও ফসকে গেল। একটা ইঞ্জিনের আওয়াজ। পান্ডে কি ফিরলেন? ইডিয়েট, আমি একটা ইডিয়েট। কথা যদি তখন হাতটাকে নিয়ে পালিয়ে আসতাম। ডক্টর মুখার্জি, পট্টনায়ক স্যার। দূর থেকে পান্ডের গলা ভেসে এলো। পান্ডে কি কোনো বিপদে পড়েছেন? হ্যাঁ পান্ডে। মামা উঠে দাঁড়িয়েছেন। হ্যাঁ যাচ্ছি। একটু এগোতেই পান্ডের সঙ্গে দেখা। উনিও এদিকেই আসছিলেন। পান্ডে উত্তেজনায় রীতিমতো হাঁপাচ্ছেন। মামা থেমে থেমে বললেন, ধরতে পেরেছেন? হ্যাঁ, ধরতে পেরেছেন কাউকে? সাংঘাতিক ব্যাপার। ধরবো কি বুঝে উঠতেই পারলাম না। তার আগেই তো সব ভোবা। ও মাই গড, আপনিও পারলেন না? ভেরি স্যাড। আরে সবটা শুনুন আগে। আমি তো আপনার কথা মতো হুজুর কাছে পৌঁছে নিচে নামতে শুরু করলাম। একটু নামতেই দেখি একটা আলো, ভীষণ উজ্জ্বল, পশ্চিমের জঙ্গল থেকে বেরোচ্ছে। আরো কয়েক ধাপ নামতে আমি দুবের এক্সপেরিমেন্টের জায়গা, ওখানেই জ্বলছে বিরাট বৈদ্যুতিক আলোটা। সে আলোয় সব দিনের মতো ফটফটে। কয়েকজন মানুষ কি সব যন্ত্র হাতে নিয়ে সেখানে ঘোরাঘুরি করছে। পিস্তলটা বাগিয়ে যেই দৌড়তে যাব, অমনি দপ করে আলোটা নিভে গেল। তারপর আলো নেবার সঙ্গে সঙ্গে চোখ দুটো অন্ধ হয়ে গেল। কয়লার মতো অন্ধকার। শুধু কয়েকটি ইংরাজি শব্দ কানে ভেসে এলো। অন্ধকারটা আর একটু সইয়ে নিতে আর চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তাছাড়া উপায়ও নেই, কারণ আমার কাছে তো টর্চ নেই। আলো ছাড়া তো পিস্তল অকেজো। এরই মধ্যে শুনতে পেলাম ঘর ঘর একটা বিকট শব্দ। হেলিকপ্টার? জঙ্গলে? এই কাদামাটিতে? হ্যাঁ, বিশেষভাবে তৈরি, সর্বত্র ওঠানামা করতে পারে। আর তাতে চেপেই বোধহয় শয়তানগুলো উড়ে পালিয়ে গেল। হ্যাঁ, তারপর হোয়াট নেক্সট? কি করব?
ভেবে দেখলাম যদি ওখানে আর ওদের লোকজন থেকেও থাকে, তাদের সঙ্গে একা কোনো এনকাউন্টারে যাওয়া ঠিক হবে না। অতএব ভ্যানে করে। রাস্তা থেকে পর পর দুটো গুলির আওয়াজ। ছুটে জঙ্গলের বাইরে এসে যখন দাঁড়ালাম, ইঞ্জিনের শব্দ তখন দূরে মিলিয়ে যাচ্ছে। পান্ডে কপালে কড়াঘাত করলেন। সর্বনাশ, দুটো টায়ারই শেষ করে দিয়েছে। স্টেপনি টায়ার একটাই থাকে, তবে কি আজ সারা রাত এই জঙ্গলে কাটাতে হবে? যোগুমামার উপস্থিত বুদ্ধি যে কতটা বেশি সেটা আর একবার প্রমাণিত হলো। বিমূঢ় অবস্থা কাটিয়ে উঠে মামা সবার আগে ছুটে গেলেন ভ্যানের দিকে। এই পান্ডে পান্ডে, ওয়্যারলেস সেটটা ঠিক আছে তো? হ্যাঁ। একটু পরেই আমাদের কানে পৌঁছলো কয়েকটা টুকরো টুকরো শব্দ। ইয়েস ইয়েস ইয়েস, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। ওভার। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো সার্চ করাবেন, পুরো সার্চ করাবেন। ওভার ওভার। ও আচ্ছা আচ্ছা, রওনা হয়ে গেছে। কতক্ষণ? আধ ঘন্টা। ওকে ওকে ওকে, ওভার ওভার। কালকে রাতে এক ফোঁটাও ঘুম হয়নি, হওয়ার কথাও নয়। হোটেলের বিছানায় যখন এসে শরীর ফেলেছিলাম তখন রাত্রি 2টো বেজে গেছে। চোখ বুঝতেই হরর মুভির মতো দৃশ্যগুলো ঘুরে বেরিয়েছে। শুয়ে শুয়ে শিউরে উঠেছি। জঙ্গলে আমাদের বেশিক্ষণ থাকতে হয়নি। মিনিট 15 মধ্যেই একাধিক জিপসহ পুলিশের আর্ম ফোর্স এসে পড়েছিল। সমস্ত ব্যাপারটা আমাদের কাছে এখনো অন্ধকারে ঢাকা। যোগুমামা একেবারে বোবা হয়ে গেছেন, আর মুখের যা চেহারা তার বর্ণনা দেওয়া যাবে না। আঁক বাড়িয়ে জিজ্ঞেস করার কোনো সাহসই হয়নি। এখনো মাথার মধ্যে বারবার ফিরে আসছে কালকের সেই ভয়ঙ্কর রাত। এই ফুটফুটে সকালের আলোয় ওটা স্রেফ একটা দুঃস্বপ্নই হতে পারত, এবং তাহলে বোধহয় খুশিই হতাম। শুধু ওই কাটা বুড়ো আঙুলটা টেবিলের উপরে ফরমালিনে ডোবানো, ওই আঙুলটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে ঘটনাটা সত্যি। দরজা খুলে দিলাম। পান্ডে আর পট্টনায়ক। মামা বিছানায় উঠে বসলেন। পান্ডে সোচ্ছ্বাসে বললেন, কংগ্রাচুলেশন ডক্টর মুখার্জি, আপনার অ্যাজাম্পশন কাটায় কাটায় মিলে গেছে। ধরা পড়েছে? হ্যাঁ, কাল ভোর রাতে। শুধু তাই নয়, দোকান রেড করে প্রচুর ফরেন গুডস, গোপন বিদেশি কন্ট্রাক্ট, চিঠিপত্র সব উদ্ধার করা গেছে। দারুকা এখন লকআপে, জিজ্ঞাসাবাদ চলছে। দারুকা মানে? হ্যাঁ, প্রবীর দারুকা, তৌরি স্কুলের এক্স স্টুডেন্ট, হ্যান্ডসাম ব্রাইট ইয়ং ম্যান। সেই এই হাত রহস্যের প্রধান দেশি চর। বিদেশি নাটের গুড়রা অবশ্যই হেলিকপ্টারে পালিয়েছে। ঝিম মেরে বসে পড়লাম। কি বলছেন মামা? ডক্টর মুখার্জি, আপনি এবার কি একটু পুরো ঘটনাটা বলবেন, মানে যদি আপত্তি না থাকে? না না, আপত্তি কিসের, বলছি। যোগুমামা পট্টনায়ককে বাড়িয়ে ধরা প্যাকেট থেকে সিগারেট ধরালেন। ঘন ঘন কয়েকটা টান দিয়ে বলতে শুরু করলেন, আমার জীবনে অনেক রকম অভিজ্ঞতা ঘটেছে, কিন্তু এরকম অদ্ভুত উড়ে ঘটনা এই যে হতে পারে সেটা কল্পনাও করিনি। দুবের জবানবন্দি শোনার পর তাই কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। হ্যাঁ, তবে একটা ব্যাপারে শিওর ছিলাম, যেটা মার্ডার, খুন, চোখের ভুল বা অন্য কিছু নয়। তবে দুবের শেষ জবানবন্দি পাওয়া না গেলে তার মৃত্যু চিরকাল দুর্ঘটনায় থেকে যেত, কাজ গুছিয়ে নিত অপরাধীরা। কিন্তু যে প্রশ্নটা আমার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল সেটা হলো, হোয়াট ইজ দ্য অ্যালিবাই? দুবেকে যে বা যারা পৃথিবী থেকে সরিয়ে দিল তাদের উদ্দেশ্য কি? দুবে কি তাদের স্বার্থসিদ্ধির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল? এই প্রশ্নগুলোর জবাব পেলাম দুবের গবেষণার জায়গায় গিয়ে। ভূতত্ত্ববিদ না হয়েও আমার চোখে পড়ল অদ্ভুত একটা অসামঞ্জস্য। ঘন শালবনের মাঝে ঠিক ওই জায়গাতেই শাল গাছগুলো অস্বাভাবিক রকমের বেঁটে
ফাঁকা ফাঁকা। মাঝে মাঝে আবার এমন কিছু গাছ জন্মেছে যেগুলোর এই ছোটনাগপুর ফরেস্ট রেঞ্জে থাকার কথাই নয়। অর্থাৎ 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 ঠিক ওই জায়গাটাতে মাটির সঙ্গে এমন কোনো খনিজ পদার্থ মিশেছে যা শাল গাছকে স্বাভাবিকভাবে বাড়তে দিচ্ছে না। দুবে এই খনিজের আভাস পেয়ে সরকারি সহায়তায় গবেষণা করছিল। নিঃসন্দেহে ওখানে দুর্লভ এবং দামি কোনো খনিজের আকর রয়েছে, আর তার লোভেই এসেছিল অপরাধীরা। বুধনের কাছে শুনেছেন যে মাস 6 আগে ওই জায়গায় মানুষের আনাগোনার চিহ্ন সে দেখেছিল। ওরাই হলো সেই অপরাধী চক্র। কিন্তু পরে যখন তারা দেখলো যে দুবেও ওই একই গবেষণা করতে এসেছে, তখন বুঝলো যে দুবেকে না সরালে তাদের বাড়া ভাতে ছাই পড়বে। সুতরাং আনা হলো ওই হাত, আর অপেক্ষায় রইল বৃষ্টির রাতের। আর তারপর একটা কথা ডক্টর, দুবে তো ওখানে প্রায় একা থাকতেন, তখন তো তাকে গুলি করে বা গলা টিপে খুন করা যেত। হ্যাঁ যেত, তবে তাতে গোলমাল হওয়ার সম্ভাবনা ছিল। একজন বিজ্ঞানী খুন হলে সরকার চুপচাপ বসে থাকতো না, তাই না? তদন্ত শুরু হতো। ধরা পড়ুক বা নাই পড়ুক, তাতে আসল উদ্দেশ্য মাঠে মারা যেত। কিন্তু এতে কি হতে যাচ্ছিল? সাপও মরল, লাঠিও ভাঙল না। মানে পুরো ব্যাপারটাই হয়ে যাচ্ছিল বর্ষার রাতে জিপ অ্যাক্সিডেন্ট। ডক্টর মুখার্জি, হাতের ব্যাপারটা একটু খুলে বলুন প্লিজ। ওটা কি সত্যিই জীবন্ত হাত? অফকোর্স জীবন্ত। মানে বেশ জটিল বিজ্ঞান এটা। আমি বুঝিয়ে বলছি, মানে যতটুকু আমি বুঝেছি সেটুকু। কিন্তু তার আগে বরং এক রাউন্ড কফি হয়ে যাক। গলাটা একেবারে শুকিয়ে গেছে, কি বলেন? নিশ্চয়ই। পট্টনায়ক ইন্টারকম তুললেন। অনেকক্ষণ ধরে আমার একটা খটকা লাগছিল। বললাম, আচ্ছা মামা, কৃষ্ণকান্ত পাসওয়ান সেদিন জঙ্গলে তার বিচ্ছিরি বিহেভিয়ার। ঠিক ঠিক, ওই ঘটনাটা আমাকেও ধাঁধায় ফেলেছে। না, ওটা কোনো ধাঁধা নয়। এমনিতেই কৃষ্ণকান্তর মেজাজ যথেষ্ট খারাপ ছিল, থাকারই কথা। জঙ্গলে ওর ঠিকাদারির ব্যবসা, দুদিন ধরে কোনো আদিবাসী মজুর কাট কাটতে রাজি হচ্ছিল না, ফলে ওর ব্যবসার ক্ষতি হচ্ছিল। সেজন্যই ও সেদিন চেষ্টা করেছিল যে যদি ওই মজুর সর্দারকে ধমকে ধামকে বুঝিয়ে সুঝিয়ে কাজ করানো যায়। ওই বুধানের কাছে শুনলেন না, ভূতের ভয়ে ওর বাবা চাচারা দুদিন লকড়ি কাটছে না। হ্যাঁ, তাই ভূতটা আসলে কি জানেন? ওই হাত। হাত? হ্যাঁ, হাতকে তখন ট্রায়াল রান দেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় বুধনের চাচা ফিরছিল দিনের কাজ সেরে। পড়বি তো পড়, একেবারে তার সামনে একে কাটা হাত, তার উপর চলন্ত। ভূতের আতঙ্কে দিশেহারা হয়ে বেচারি ছুটে গায়ে ফিরে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, যে কথা বলছিলাম, কৃষ্ণকান্ত যখন লেবারদের ধমক দিচ্ছিল, তার চোখে পড়ে আমাদেরকে। দেখে যে শুধু আমি নয়, সঙ্গে পুলিশের মাথাও রয়েছে। তখন তার আশঙ্কা হয় যে পুলিশে ছোবে না তো তাকে। একে মন মেজাজ খারাপ, তার উপর পুলিশি হুজ্জতি। আর তাছাড়া আমি ট্রেনে আলাপের সময় সত্যিটা গোপন করেছিলাম। এই অল দ্য ফ্যাক্টরস এগুলো জড়ো করলে সেদিন জঙ্গলে কৃষ্ণকান্তের ওই রকম ব্যবহারের কারণ পরিষ্কার হয়ে যায়। ধোঁয়া ওটা কফি, সঙ্গে গরম পেঁয়াজি এসে গেছে। লম্বা একটা চুমুক দিয়ে মামা বললেন, এবার বলি এ রহস্যের কেন্দ্রবিন্দু হাত প্রসঙ্গে। একটু খটোমটো ধৈর্য ধরে শুনবেন আপনারা। দেখুন, পৃথিবীর জীবজগতের সবারই শরীর তৈরি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষ দিয়ে। ঠিক যেমনটা ইঁটের ওপর ইঁট গেঁথে বাড়ি তৈরি হয়, সাধারণত প্রত্যেকটা কোষ জীবন্ত। এক এক জাতের জীবের কোষ মোটামুটি এক এক রকম। আবার তাই যদি হবে তো গাছের শেকড়, কাণ্ড, পাতা, ফুল কিংবা প্রাণীর ধড়, মাথা, হাত, পা, চোখ, কান
এসব অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে হয়? হ্যাঁ, হ্যাঁ, মজাটা এখানেই। প্রকৃতি ঠিক করে দেয় কোন কোষগুলোর বৃদ্ধি ও বিকাশ কিভাবে হবে। এই বৃদ্ধি বিকাশের তফাতের জন্যই অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি বা কাজকর্ম আলাদা আলাদা হয়ে যায়। এক এক অঙ্গ প্রত্যঙ্গের জন্য নির্দিষ্ট এক এক জাতের কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু। আমরা সম্মোহিতের মতো শুনছি, মামা বলে চলেছেন। এই বিংশ শতাব্দীর শেষে এসে মানুষ ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিস্যু নিয়ে নানান গবেষণা। চেষ্টা করছে জীবের শরীর থেকে তুলে এনে কৃত্রিম পরিবেশে তাকে বাঁচাবার, বাড়াবার ও বিকাশ ঘটাবার। বিজ্ঞানের পরিভাষায় এরই নাম হল টিস্যু কালচার। এবার কি বুঝতে পারলেন ওই হাতের রহস্য? টিস্যু কালচার? কারেক্ট। ওয়েল ডান টুকলু, ওয়েল ডান। তোর বুদ্ধিটা কদিনই খোলতাই হয়েছে দেখছি। গাছের ক্ষেত্রে এই টিস্যু কালচার অনেকটাই সফল হয়েছে। শেকড়ের টিস্যুকে কালচার করে বানানো গেছে কৃত্রিম শেকড়, কিন্তু প্রাণীদের বেলায় বেঁধেছে ঝঞ্ঝাট। কারণ কি জানেন? কারণ তাদের অঙ্গ প্রত্যঙ্গের অসাধারণ বৈচিত্র্য। যেমন একটা হাত, তার মধ্যেই আবার রয়েছে হাড়, মাংস, শিরা, উপশিরা, এইসব নানা মাল মশলা। ফলে হাতের আলাদা আলাদা মাল মশলা কালচার করা সম্ভব হলেও পূর্ণাঙ্গ কোনো প্রত্যঙ্গ তৈরি করা এখনো সম্ভব হয়নি বলেই জানতাম। অর্থাৎ পৃথিবীর বিজ্ঞানী মহলে অন্তত খাতায় কলমে প্রকাশিত হয়নি। গোপনে যে সম্ভব হয়েছে তার নিদর্শন এই কাটা হাত। সম্ভব করেছে এমন কোনো দেশ যারা আমাদের চেয়ে বিজ্ঞানে বেশ কয়েক বছর এগিয়ে আছে এবং যাদের লোভের শেষ নেই। ভেবে দেখুন, বিজ্ঞানের এই অসাধারণ আবিষ্কারকে তারা লাগালো মানুষ খুনের কাজে। হ্যাঁ, একটু ডিস্টার্ব করছি ডক্টর মুখার্জি, হাতটা চলতো ফিরতো কিভাবে? যতটুকু জানি ব্রেইন ছাড়া কোনো প্রত্যঙ্গ তো কাজ করতে পারে না। এখানে ব্রেনের কাজটা করত রিমোট কন্ট্রোল সিস্টেম, দূর থেকে চালিত স্বয়ংক্রিয় পদ্ধতি। আমরা জঙ্গলের তাঁবুতে যে যন্ত্রটা দেখেছিলাম সেটা ছিল হাতের চালক বা মগজ, ব্রেন বলতে পারেন। ওই যন্ত্রটাকে আবার অপারেট করছিল অপরাধীরা আরও অনেক দূর থেকে। তো কাল রাতে যে মুহূর্তে ওরা আঁচ করতে পারল যে আমরা সব জেনে ফেলতে চলেছি, সঙ্গে সঙ্গে করল কি, ওই যন্ত্রটাকে ওরা ধ্বংস করে দিল। হ্যাঁ, লুকিয়ে ফেললো হাতটাকে। আগে থেকেই ওই যন্ত্রটার মধ্যে বিস্ফোরক মজুত করা ছিল। কি বুঝলেন? আচ্ছা মামা, হাতটা ঠিক সময় গাড়ির চালে এসে পড়তো কিভাবে? বাহ বাহ বাহ, গুড কোয়েশ্চেন। আমি যুক্তি দিয়ে যতটুকু ব্যাখ্যা করতে পেরেছি সেটা বলি। দেখুন, যদিও প্রাণশেখর দুবে ছিল অপরাধীদের টার্গেট, সে খতম হওয়ার পরও ওরা বেশি রিস্ক নিতে চায়নি। ঠিক করে কেবল বর্ষার রাতেই পরীক্ষা নিরীক্ষা চালাবে, কারণ বর্ষার রাতে মানুষজন বেরোবার চান্স কম থাকে। কিন্তু তবু সাবধানের মান নেই। হাতটাকে রিমোট সিস্টেমের সাহায্যে তারা ঝুলিয়ে রাখত রাস্তার ধারের কোনো গাছের ডালে। হ্যাঁ, চালু থাকতো রিমোট সিস্টেম। আর যন্ত্রটা এমনই যে দূর থেকে কোনো ইঞ্জিনের শব্দ পেলে তার সেন্সর সেল সক্রিয় হয়ে উঠবে। হাতটাকে নিখুঁত সময়ের মাপে ফেলে দেবে গাড়ির চালে। বর্ষার রাতে এমনিতেই গাড়ির গতি কম থাকে, মানে হচ্ছে যে যদি কেউ ঘটনাক্রমে আসেও নিঃশব্দে সরে যাবে পৃথিবী থেকে। সমস্ত দুনিয়া জানবে এটা দুর্ঘটনা। কি সাংঘাতিক ব্যাপার! কালকের ঘটনা ভাবলে এখনো গায়ে কাটা দিচ্ছে। এবার শেষ প্রশ্ন, প্রবীর দারুকাকে আপনি হঠাৎ সাসপেক্ট করলেন কি কি কারণে?
তিনটে নিশ্চিত ক্লু পেয়ে, চশমা, রুমাল আর টেলিভিশন। স্টিল ফ্রেমের চশমার একটা ভাঙা লাঠি অ্যাক্সিডেন্টের জায়গায় কুড়িয়ে পেয়ে টুকলু আমাকে দিয়েছিল। দেখলাম যে ডাঁটির এক কোণে একটা অক্ষর এমবস করা ডি। তখন অবশ্য ওটা দুবের চশমার ভাঙা অংশ বলে ধারণা হয়েছিল আমার, কিন্তু পরে পুলিশ হেফাজতে দুবের জিনিসপত্র নাড়াচাড়া করে দেখলাম তার চশমাটা পুরোপুরি অক্ষত আছে। ওই দিন বিকেলে প্রবীর দারুকার দোকানে সে যখন কয়েক মিনিটের জন্য কফি অর্ডার করতে গিয়েছিল, টেবিলের উপর রেখে যাওয়া তার চশমার একটা ডাঁটি দেখলাম নতুন লাগানো, আর অন্যদিকে পি এমবস করা। অর্থাৎ দুর্ঘটনার রাতে অ্যাক্সিডেন্টের পরে প্রবীর ওখানে গিয়েছিল সব কাজ ঠিকঠাক হয়েছে কিনা দেখতে। সে গিয়েছিল ওখানে, আর সেই সময়ই সম্ভবত ওই কাদায় হোঁচট খেয়ে পড়ে তার চশমা ভাঙে এবং একটা ডাঁটি সে খুঁজে পায় না। এবার দ্বিতীয় নিদর্শন হল রুমাল। কলকাতা থেকে ট্রেনে আসার সময় লক্ষ্য করেছি প্রবীর দারুকার প্রায় রুমাল দিয়ে চশমা এবং মুখ মোছার অভ্যেস। রুমালটা বেশ বড় সড়ো এবং শৌখিন। তখন আমার চোখে পড়েছিল ওই রুমালের কোণে পিডি এমব্রয়ডারি করা। জঙ্গলে বুধানের কাছ থেকে যখন ওই রুমাল পেলাম তখন ব্যাপারটা আমাকে স্ট্রাইক করল। কি ব্যাপার, দুজনের নামের আদ্যক্ষর এক হলেও ওটা দুবের রুমাল নয়। আর পরে পুলিশ হেফাজতে দুবের পকেট থেকে পাওয়া সাধারণ রুমাল দেখে আমার এই ধারণাটা বদ্ধমূল হল। বুধন জঙ্গলে যে নতুন বাবুটিকে দেখেছিল সে আর কেউ নয়, সে হল প্রবীর দারুকা। এক মিনিট মামা, প্রবীর দারুকা আমাদের সঙ্গে সস্ত্রীক ট্রেনে রাঁচি ফিরছিলেন, তাহলে কিভাবে উনি এই ব্যাপারের সঙ্গে? না না, ওতে কোনো অসুবিধে নেই। দুবেকে সরিয়ে দেওয়ার পরে কলকাতায় গিয়েছিল সম্ভবত কোনো কর্তার সঙ্গে যোগাযোগ করতে। দিন দুয়েক কাটিয়ে ফিরছিল রাঁচি। এই তো হচ্ছে ব্যাপার। আপনার শেষ ক্লু টেলিভিশনের ব্যাপারটা? হ্যাঁ, টেলিভিশন। ওই ব্যাপারটা চোখে পড়েছিল প্রবীরের চেম্বারে ঢুকে। প্লাস্টিক ঢাকা দেওয়া থাকলেও ফাঁক ফোকর দিয়ে যেটুকু দেখেছিলাম তাতে নিশ্চিত হয়েছিলাম যে ওই যন্ত্রটা কিছুতেই সাধারণ টেলিভিশন নয়, কোনো স্বয়ংক্রিয় কম্পিউটার জাতের যন্ত্র। ওর যমজ ভাইকেই আবার দেখেছি গতকাল জঙ্গলে তাঁবুর মধ্যে। যে লোকের স্কুল কলেজের ল্যাবরেটরিতে বিজ্ঞানের সাজ সরঞ্জাম সাপ্লাইয়ের ব্যবসা, তার ও যন্ত্র কোন কাজে লাগবে বলুন? আর মাত্র 3 বছরে এত বড় চোখ ধাঁধানো দোকান হাঁকিয়ে বসলো, হ্যাঁ, চচ্চর করে পয়সা করতে থাকলো। মানে এরাও কি খুব ন্যাচারাল, স্বাভাবিক? এই সব মিলিয়ে অভিযানে বেরোবার আগে মোটামুটি আমি শিওর ছিলাম যে প্রবীর দারুকা দুবের খুনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। আরেকটা প্রমাণ, কাল রাতে আপনার ওই ভ্যানের টায়ার ফুটো করে যে জিপটা পালিয়ে যায় সেই জিপে ছিল প্রবীর দারুকা। ওর জিপ হুড্রুতে দাঁড় করানো ছিল, অন্ধকারে আপনি দেখতে পাননি। ও আপনার পেছন পেছনই ফিরে আসে। আপনি নেমে জঙ্গলে ঢুকতে আমাদের শিক্ষা দিতে ওর টায়ার ফুটো করে পালায়। বলুন, ওর দোকানের সামনে কাল রাতে জিপের টায়ারের টাটকা দাগ, হ্যাঁ, দেখেছিলেন তো? কি দেখেননি? হ্যাঁ, দেখেছি। পাণ্ডে বিহ্বল ভাবে বললেন, তার চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। ওয়ান্ডারফুল ডক্টর মুখার্জি, আপনার অ্যানালিসিস যে কোনো গোয়েন্দাকে লজ্জা দেবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তবে একটা ব্যাপার ভুলে যাবেন না, অনুসন্ধিৎসা আর বিশ্লেষণী ক্ষমতা না থাকলে সত্যিকারের বিজ্ঞান চর্চা কিন্তু হয় না। আর সেদিক দিয়ে বিজ্ঞানীরা গোয়েন্দাদের চেয়ে আসুন। স্যার,
আপনি একদম মাত করে দিয়েছেন। দুই হাতে দুটো বড় বড় প্যাকেট ঝুলিয়ে হুড়মুড় করে ঘরে ঢুকলেন অনন্ত সরখেল। দাড়ি গোপের ফাঁকে তার মুলোর মতো দাঁতের হাসি। ও স্যার, আপনি যে কিভাবে স্যার সব খবর পেয়ে গেছি, তাই স্যার একটু মিষ্টি মুখ। আচ্ছা, খবর পেয়ে গেছেন? ফুল ফুটলে সৌরভ ছড়াতে কি দেরি লাগে স্যার? স্যার, এই জন্যই পণ্ডিত নেহরু বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট অনন্তবাবু, ওটা নেহেরু নয়, গোপালকৃষ্ণ গোখলের কথা। আপনি এক কাজ করুন, আপনি ঠান্ডা হয়ে একটু বসুন। কি খাবেন বলুন তো, চা না কফি? একটা স্যার হলেই হলো। টুকলু, অর্ডার দে। শোন, কি করবি ঠিক করেছিস? আজই কলকাতা ফিরবি না চট করে নেতার হাটটা ঘুরে নিবি? দেখ, পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব মিলিয়ে কিন্তু চমৎকার জায়গা। হ্যাঁ, ভেবে দেখ। যাবি? না না, কোথাও না, এবারে স্ট্রেট কলকাতা। আমার ভেতরটা এখন টকবক করে ফুটছে। শেষ হলো আজকের গল্প হাত। গল্পের যোগু মামার চরিত্রে দেবাশিস সেনগুপ্ত, গল্পের বিভিন্ন চরিত্রে কৌশিক, দীপম, সৌরভ সাহা, বিপুল, দেবস্মিতা, পার্থ, ইন্দ্রনীল ভাদুরী, প্রদীপ্ত, শুভদীপ, নীল। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠে টুবলুর চরিত্রে এবং গল্পের সূত্রধর আমি আসঞ্জন। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।